30-40 বছর আগে বাংলাদেশের সোসাইটিতে একটা ছেলে একটা মেয়ে দূর থেকেও যদি প্রেম করতো তাও তাদেরকে একটা খুব খারাপ দৃষ্টিতে দেখা হইতো যে জি সম্পর্ক করে মানে সম্পর্ক করে বা প্রেম করে এই টাইপের একটা, এবং তারা লুকিয়ে লুকিয়ে করতো এটাকে ধরা পড়ে গেলে তারা রীতিমতো এটাকে প্রচন্ড গিল্ট হিসেবে ফিল করতো, সেন্স অফ গিল্ট তাদের মধ্যে কাজ করতো। আমি এই কাজে ধরা পড়ে গেছি। এখন হচ্ছে সমাজের অবস্থা এমন যে মানে আমরা আসলে বলার অপেক্ষা রাখি না, আশেপাশে তাকাইলেই দেখি যে মানুষজন একসাথে তো মানে এমন সব কাজ করছেই, পাশাপাশি এর চেয়েও এমন নিকৃষ্ট কাজে মানে ইনভলভ থাকার পরে মানুষ সেটাকে নর্মালাইজ করার বা একটা সোসাইটাল একটা অ্যাকসেপ্টেন্সের দিকে 100 বছর আগের আমেরিকান সোসাইটি আর বর্তমানে আমেরিকান সোসাইটি কিন্তু এক না। এখন এমনও সমাজ চলতেছে, এমনও বাস্তবতা চলতেছে যেখানে মানুষ এমন সম্পর্কে আছে যে 4-5 জন একসাথে মিলে যৌন সম্পর্কে একটা ফ্যামিলির মতো থাকে, পলিয়ামারাস বা এরকম কিছু কনসেপ্ট তারা নিয়ে আসছে, অথবা ফ্রেন্ডশিপ বেনিফিটস কনসেপ্ট নিয়ে আসছে, সিচুয়েশনশিপ নিয়ে আসছে, মানে ওদের কনসেপ্ট শেষ নেই, অথবা হচ্ছে হোমোসেক্সুয়ালিটির আরও যত রকমের বিকৃত ভার্সন আনা যায়। এই যে মানে মানুষের মধ্যে যখন মোরাল ফেব্রিকটা চেঞ্জ হয়ে যায় এবং সোসাইটাল একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে, তখন কিন্তু মানুষ আগে যে জিনিসটাকে খারাপ মনে করতো সেটা এক সময় নর্মাল হয়ে যায়। যে ব্যক্তি থিওরিটিক্যালি বিশ্বাস করে যে আমি কম্পিটিশনের মাধ্যমে এবং হচ্ছে আমার নিজস্ব স্বার্থ চরিতার্থ করাই হচ্ছে আমার মূল লক্ষ্য জীবনের প্রাইমারি গোল, কিন্তু তার মূল থ্রাস্ট কিন্তু থাকবে হচ্ছে নিজেকে চরিতার্থ করা বা নিজেকে পরিতুষ্ট করা। সে ভিখারিকে টাকা দিবে না, সাধারণত দিলে ভাববে যে আমাকে কিভাবে এটা বেনিফিট করবে। পুরো পর্ন ইন্ডাস্ট্রির কথাও যদি আমরা বলি, এইটার পেছনে যারা আছে তারাও কিন্তু এই জায়গা থেকেই চিন্তা করে যে আমার তো লাভ হচ্ছে, কিন্তু এর মাধ্যমে যে আমি পুরো বিশ্বে যে এমন একটা ধ্বংসাত্মক একটা পরিণতির দিকে আমি পুরো বিশ্বকে ঠেলে দিচ্ছি, এটা কিন্তু তাদের মূল কনসার্ন না। আগে কি ছিল, গড একজন ছিল, তিনি শুধুমাত্র অটোনমির অধিকারী, বাকি সবাই হচ্ছে তার অধীনস্থ। এখন যেটা হয়ে গেল, কোনো প্রভু যেহেতু নাই, তার মানে হচ্ছে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। Human beings doubt God and then act like God themselves. যে নিজে স্রষ্টাকে বাদ দিয়ে দিল, এরপর হচ্ছে নিজেই তার নিজের স্রষ্টা বনে গেল এবং তার নিয়ম কানুন সে মনে করতে শুরু করলো যে সে বানাতে পারবে। অ্যালেক্সান্ডার ম্যাকিন্টায়ার তার বইতে বলছে আফটার ভার্চু যে কোনো সেকুলার আইডিওলজির মাধ্যমে আপনি কখনোই কোনো অবজেক্টিভ মোরালিটি, কোনো ফিক্সড মোরালিটি আপনি নির্ধারণ করতে পারবেন না। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী শক্তি যদি আমরা আমেরিকার কথা বলি, তারা গত 100 বছরে যা করছে, যে পরিমাণ মানুষ মারছে, এটা ডিরেক্ট ওয়ার হোক, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, রাইট, এটা ডিরেক্ট ওয়ার হোক অথবা হচ্ছে প্রক্সি ওয়ার হোক, যে পরিমাণে তারা কু করার মাধ্যমে হোক, তারা কিন্তু পুরো বিশ্বেই যে অরাজকতা, এই অরাজকতা কিন্তু ধর্মের নামে করছে না, তারা করছে লিবারালিজমের মাধ্যমে এবং ডেমোক্রেসির নামে, ফ্রিডম অফ রাইটস এর মাধ্যমে, তারা এই সব নাম করে। এবং আমার মনে হয় যে চোখ কান খোলা প্রত্যেকটা মানুষ জানতে বুঝতে এবং স্বীকার করতে বাধ্য যে এই জিনিসগুলো আই ওয়াশের কিছু টার্মিনোলজি মাত্র। হ্যাঁ, আমরা বর্তমানে গাজার যে চিত্র দেখি, ইসরায়েলের সাথে গাজার যে কনফ্লিক্ট দেখি, অথবা আমেরিকার যে তাকে হ্যাঁ এলাই হিসেবে সাপোর্ট করা বা একদম হচ্ছে নগ্নভাবে সাপোর্ট করা, আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি ইউএন এর পদক্ষেপ বা তাদের যে স্টেপস গুলো আমরা কিন্তু ক্লিয়ারলি চোখে দেখতে পাচ্ছি যে এখানে পুরো হিসাবটা হচ্ছে জোরজার মুল্লুকতারের। কেন একজন হিউম্যান অ্যানিমেলকে মারা আর একটা শূকর বা একটা হরিণ বা একটা ভেড়াকে মারা আলাদা হবে? রাইট, কারণ দে আর অ্যানিমালস, আমরা জাস্ট হচ্ছে একটা মানে সফিস্টিকেটেড অ্যানিমেল হিসেবে নিজেদেরকে মনে করি। এখন তো নিউ ডারউইনিজম দেখে হয়তো সেই সফিস্টিকেশন তো নাই, আর সবই হচ্ছে অ্যানিমালিস্টিক। যেহেতু অ্যানিমেলই, তাহলে আমরা কেন বদার করব যে আমি একটা শূকর মারতেছি, একটা মানুষ মারতেছি? যে মানুষের দুনিয়াতে যত সমস্যা তার মৌলিক কারণ দুটো, এক হচ্ছে মানুষ নিজেকে চেনে না, দুই হচ্ছে মানুষ আল্লাহকে চেনে না। সো আমরা এই পুরো সিরিজটাতে চেষ্টা করেছি বিভিন্ন ফ্যাকাল্টির জায়গা থেকে, বিভিন্ন হচ্ছে মানুষের যে বিভিন্ন রকমের ধ্যান ধারণা, অতীত থেকে বর্তমান থেকে আধুনিক বিশ্ব পর্যন্ত, এইসব কিছুর যে আলোচনা, তার মৌলিক জায়গা ছিল এটাই, যেন মানুষ যেন নিজেকে চিনতে পারে এবং মানুষ যেন স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে। মোরালিটি, এথিক্স, নীতি নৈতিকতা, আমরা কোন জিনিসটাকে ভালো হিসেবে চিন্তা করব, কোন জিনিসটাকে খারাপ হিসেবে চিন্তা করব, আমরা আমাদের লাইফের যে দৈনন্দিন জীবনে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কোন জিনিসটাকে সঠিক হিসেবে চিন্তা করব, সঠিকভাবে ধারণ করব, আর কোন জিনিসগুলোকে ভুল মনে করব। সো মানুষের জীবনে নীতি নৈতিকতার যে কনসেপ্ট, যে পারসেপশন, এটার উপর বেস করেই কিন্তু মানুষ প্রত্যেকটা ডিসিশন নেয়। এখন এর মধ্যে কিছু মানুষ বিশ্বাস করে যে নীতি নৈতিকতার যে স্ট্যান্ডার্ড সেটা হয়তো হবে অবজেক্টিভ, মানে মোরালিটি শুড বি অবজেক্টিভ, যেটা কিনা মানুষের নিয়ম, মানে মানুষের যে ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, সেটা দিয়ে আসলে জাজ করা সবসময় সম্ভব না। হয়তো কিছু জিনিস মানুষ নিজে বের করতে পারবে, বাট
ওভারঅল মানুষের লাইফের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল টু অ্যান কালেকটিভ লেভেল টু অ্যান লাইক ইন্টারন্যাশনাল লেভেল, মানুষের জন্য আসলে কি ভালো, সেটার জন্য স্রষ্টা ব্যতীত আসলে কেউই সঠিক গাইডলাইন দেওয়ার উপযুক্ত নন। সেই জায়গা থেকে অনেক মানুষ বিশ্বাস করে যে মোরালিটি শুড বি অবজেক্টিভ, আবার কিছু মানুষ মনে করে যে না, মোরালিটির বা নীতিনৈতিকতার স্ট্যান্ডার্ড অবজেক্টিভ হইতে পারে না, বরং এটা হচ্ছে একটা সাবজেক্টিভ একটা বিষয়, একটা রিলেটিভ বিষয়, এবং তারা মনে করে যে এটা হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, বা হচ্ছে আমরা কালেকটিভলি বাঁচার জন্য নিজেদের মতো করে কিছু নিয়মকানুন বানিয়ে নিয়েছি। তো এই যে আলোচনাগুলো, এগুলো কিন্তু আসলে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রত্যেকটা ডিসিশন এই বিশ্বাস এবং ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হয়। তো আজকের যে পর্ব, এবং আমরা যে সেলফ অ্যান্ড গড পডকাস্ট সিরিজটি করে আসছি, এটার সর্বশেষ পর্ব হিসেবে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মোরালিটি, এথিক্স, নীতি নৈতিকতা, এর সাথে সেলফ অ্যান্ড গডের যে সম্পর্ক, সেই জায়গাটা আমরা খোঁজার চেষ্টা করব। এবং এইটা আমাদের মধ্যে আমরা আসলে প্রকৃত অর্থে এই মোরালিটিটাকে কীভাবে ধারণ করব, সেই জায়গাটা আমরা খোঁজার চেষ্টা করব। সো এই জায়গা থেকে যদি শুরু করতে বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে আমরা আজকে আমাদের শেষ পর্বে চলে আসছি। সো আমরা শেষ পর্বটা রাখছি এভাবেই যাতে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী আলোচনার একটা বলা যায় যে অন্তিম পরিণতি। অর্থাৎ আমাদের পূর্ববর্তী আলোচনাগুলো যদি হয় ফাউন্ডেশন, তাহলে এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ এপিস্টেমোলজি, হিউম্যান নেচারের যে আলাপ আলোচনা, এগুলো প্র্যাকটিক্যাল লাইফে যেভাবে ম্যানিফেস্টেড হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে নর্মেটিভিটি, মোরালিটি বা নীতিনৈতিকতা। এগুলো প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমরা এখানে মোরাল ফিলোসফি নিয়ে আলাপ আলোচনা করবো না, অর্থাৎ বিভিন্ন ফিলোসফার মোরালিটি নিয়ে কি মানে তাত্ত্বিক কথাবার্তা, মানে তাত্ত্বিকতার কথাবার্তা আমরা অলরেডি মোটামুটি অনেক আলোচনা করে আসছি। আজকে আমাদের প্র্যাকটিক্যাল এবং আমাদের মূল এমফাসিস থাকবে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে মানুষের পপ কালচারে, জনজীবনে কোন ধরনের নৈতিকতা বর্তমানে প্রিভ্যালেন্ট, কোন ধরনের নৈতিকতা হচ্ছে ডমিনেন্ট, এবং এটা কেন, কিভাবে, এবং এর সাথে ইসলামের কম্প্যারিজন নিয়ে আমরা আলাপ আলোচনা করব। সো এটা বলার বাহিরে যেটা আমরা আগে বলছি যে নৈতিকতা হচ্ছে বেসিক্যালি ওই দুইটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে, এপিস্টেমোলজি, হিউম্যান নেচার, এবং অবভিয়াসলি অন্টোলজি তো আছেই। সো অন্টোলজি, এপিস্টেমোলজি আর হচ্ছে হিউম্যান নেচারের যে আলোচনা বা অ্যানথ্রোপোলজি যেটা যদি আমরা বলতে পারি, এই তিনটা ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে হচ্ছে নৈতিকতা বা নর্মেটিভিটি। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। ধরেন ক্যাপিটালিজম, এটা তো বর্তমান সময়ে একটা মানে ডমিনেন্ট আইডিওলজি, রাইট কালেকটিভলি। এটার তো একটা তাত্ত্বিক দিক আছে অবশ্যই, কিন্তু এটার প্র্যাকটিক্যাল দিক হচ্ছে এই ক্যাপিটালিজম থেকে কিছু কিছু নৈতিকতা বের হয়, কিছু প্রিন্সিপাল বের হয়, স্টেম হয়। সে ফর এক্সাম্পল, ক্যাপিটালিজম বলে মানুষের মূল মোটিভেশন আসে হচ্ছে তার নিজস্ব স্বার্থ চরিতার্থ করার মাধ্যমে। যখন আপনি কোনো মানুষকে ছেড়ে দিবেন, স্বাধীনভাবে ছেড়ে দিবেন, বলগাহীনভাবে, সে নিজের স্বার্থ চরিতার্থ করবে, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় মোটিভেশন। এই কারণে দেখবেন ক্যাপিটালিজম এবং লিবারালিজম এরা কিন্তু বারংবার মানে মানুষের লিবারাল হওয়া, স্বাধীনতা, ম্যাক্সিমাইজিং দ্য প্লেজার এবং হচ্ছে ফ্রিডম, এই বিষয়গুলোকে খুব বেশি বেশি করে সাপোর্ট করে থাকে, এগুলোর কথাবার্তা বলে থাকে। ওয়াই? বিকজ এটা হচ্ছে তাদের সেন্ট্রাল টেনেট। কিন্তু এগুলো কিন্তু মানুষের প্র্যাকটিক্যাল লাইফে ভিন্ন ভিন্নভাবে করতে পারে, ম্যানিফেস্টেড হতে পারে। সে ফর এক্সাম্পল, যে ব্যক্তি থিওরিটিক্যালি বিশ্বাস করে যে আমি কম্পিটিশনের মাধ্যমে এবং হচ্ছে আমার নিজস্ব স্বার্থ চরিতার্থ করাই হচ্ছে আমার মূল লক্ষ্য, জীবনের প্রাইমারি গোল, সে কিন্তু কখনো কখনো দিতে পারে, কিন্তু তার মূল থ্রাস্ট কিন্তু থাকবে হচ্ছে নিজেকে চরিতার্থ করা বা নিজেকে পরিতুষ্ট করা। সে ভিখারিকে টাকা দিবে না, সাধারণত দিলে ভাববে যে আমাকে কীভাবে এটা বেনিফিটেড করবে আর কি। সে ফর এক্সাম্পল, কোনো বড়লোক বা কোনো কর্পোরেট যিনি হচ্ছে মালিক, তিনি হচ্ছে মাঝে মধ্যে ভিখারিকে টাকা দিবে যদি দেখে যে আশেপাশে কিছু ক্যামেরা আছে, যার মাধ্যমে আমার যে প্রতিষ্ঠান এটার ভালো হবে, এটার গুডউইল বাড়বে, এবং এর মাধ্যমে আমি আলটিমেটলি বেনিফিটেড হব, তখন যে সে হচ্ছে ভিখারিকে টাকা দিবে। সো তার সকল কাজকর্ম নৈতিক, সে কিন্তু ঘোরাফেরা করবে, রিভলভ করবে হচ্ছে এটার অ্যারাউন্ডে সেলফ ইন্টারেস্ট, ম্যাক্সিমাইজিং সেলফ। এবং এখানে জাস্ট আমি একটা পার্ট অ্যাড করতে চাই যে এই যে পুরো যে ইন্ডাস্ট্রি অফ ক্যাপিটালিজম,
এটার আন্ডারে যে কনজিউমারিজমেরও যে একটা কনসেপ্ট, অথবা ধরেন যে একটা প্রোডাক্ট বানিয়ে বা একটা সার্ভিস দিয়ে যে বিক্রি করা মানুষের কাছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যখন মূল লক্ষ্য থাকে সেলফ ইন্টারেস্ট, তখন কিন্তু আমি ওই যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা দিচ্ছি সেটা কি কোনো ক্ষতিকারক উপাদান বা এলিমেন্ট আছে কিনা করবে না, এবং সেটা মানুষের কালেকটিভলি মানুষকে কি ক্ষতি করতেছে সেটা কিন্তু তখন তারা চিন্তা করবে না। বিকজ এর মাধ্যমে তো আলটিমেটলি আমি বেনিফিটেড হচ্ছে, আমাকে মানে এই যে আমার চিন্তা হচ্ছে যে মানুষ ক্ষতিগ্রস্ত হোক। যেমন জাস্ট মানে এক্সাম্পল হিসেবে পুরো পর্ন ইন্ডাস্ট্রির কথাও যদি আমরা বলি, এইটার পেছনে যারা আছে তারাও কিন্তু এই জায়গা থেকেই চিন্তা করে যে আমার তো লাভ হচ্ছে, কিন্তু এর মাধ্যমে যে আমি পুরো বিশ্বে যে এমন একটা ধ্বংসাত্মক একটা পরিণতির দিকে আমি পুরো বিশ্বকে ঠেলে দিচ্ছি, এটা কিন্তু তাদের মূল কনসার্ন না। হার্ম বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মানে শারীরিকভাবে কিন্তু এটা অনেক পরে যে দেখা যায়, কিন্তু শারীরিক, মানসিক, মোরাল, স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল, রাইট। এবং তাদের আরেকটা বিষয় হচ্ছে যেগুলো তারা ফিজিক্যালি হার্ম করে না, সেগুলোকে তারা মানে প্রকৃতপক্ষে হার্মের আন্ডারেই আনে না। এই কারণে তারা সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল ক্ষতিগুলোকে ক্ষতি বলেই গণ্য করে না। সো এই কারণে তারা সেগুলোকে, মানে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি কোনো সার্ভিস দিচ্ছেন, যাই করেন না কেন, আপনার মূল ইন্টারেস্ট যখন থাকবে যে আমার লাভ হইলেই হইলো, তখন কিন্তু মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করে হলেও, এই যে আমরা অনেক সময় শুনতে পাই যে অমুক প্রোডাক্টে এই এলিমেন্ট পাওয়া গেছে যেটা কিনা মানবদেহের জন্য ক্ষতিকর, ক্যান্সারের উপাদান আছে, এটা মানুষের জন্য স্মৃতিশক্তির জন্য সমস্যা, কিডনির জন্য সমস্যা, হার্টের জন্য সমস্যা। এই যে জায়গাগুলো, এগুলো তৈরি হয় তখনই যখন আপনার নৈতিক গ্রাউন্ডটা এই জায়গাতে যে আমার সেলফ ইন্টারেস্ট আদায় হলে কার কি ক্ষতি হলো এতে আমার কিছু আসে যায় না। আমি যদি আইনের ফাঁকফোকর দিয়ে কোনো রকম এই জিনিসটা পার করতে পারি এবং আমার লাভ আসতে থাকে, তাহলে আর এটা নিয়ে চিন্তার কোনো কারণ সে থিওরিটিক্যালি এটাকে সাবস্ক্রাইব করে যে এটা হচ্ছে আমার প্রাইমারি গোল। মানুষ কি বলে না বলে, কার কি হলো না হলো, এটা আমার দেখার বিষয় না। এটা আরেকটা সফট, এটা তো আপনি হার্ড কোর উদাহরণ দিলেন, একটা সফট কোর উদাহরণ হচ্ছে অ্যাটেনশন ইকোনমি, যেটা নিয়ে আমাদের চিন্তা আলাপন একটা সিরিজ হয়ে গেছে। সো সেখান থেকে আমরা যদি কিছুটা উদাহরণ টেনে আনি, ধরেন যে যেসব টেক কোম্পানি এমন ধরনের টেক প্রোডাক্টস বানাচ্ছে বা এমন কন্টেন্ট আমাদেরকে কনজিউম করাচ্ছে যেগুলো আমাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর এগুলোর মধ্যে হুকড করে রাখতেছে, যার কারণে আমাদের বাস্তব জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের রিলেশনশিপ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং অনেক এটার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। তারপরেও যেমন ধরেন যে একটা বিখ্যাত ডকুমেন্টারি বেরিয়েছিল আর কি 20 সালে, দ্য সোশ্যাল ডিলেমা নামে আর কি। তো এই ধরনের অনেক কন্টেন্ট তো বের হয়ে গেছে যে এই বিষয়গুলো, ক্ষতিকারক দিকগুলো কেমন এবং কতটা প্রিভ্যালেন্ট এবং কতটা ডিপ। তারপরেও টেক কোম্পানিগুলো কিন্তু এগুলো বন্ধ করে নেই, তাদের মধ্যে এগুলো কোনো এথিক্যাল কনসার্ন দেখা যায়নি। কেন দেখা যায়নি? কারণ এই কোম্পানিগুলো বেসিক্যালি হচ্ছে একটা নতুন ক্যাপিটালিজমের সৃষ্টি করছে, এটাকে বলা যায় যে আপনার সোশ্যাল জোয়াফের ভাষায় সার্ভিলেন্স ক্যাপিটালিজম। এবং এই ক্যাপিটালিজম কিন্তু সেই পূর্বোক্ত ক্যাপিটালিজমের যে মূল কোর প্রিন্সিপাল সেগুলোকে ফলো করতেছে, এবং এখান থেকেই কিন্তু গোটা নৈতিকতার যে মানে যে হায়ারার্কি, এটা কিন্তু আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। সব কিছুতে এখন আমরা নিজেকে বেশি প্লেজারের মধ্যে রাখতে চাই, এবং নিজের প্লেজারের ফলে অন্য কারো ক্ষতি হলো কি না হলো আমরা কিন্তু দেখতে চাই না। সো এই যে গোটা নেট বা ওয়েব, এগুলো কিন্তু এমনি আসে নাই, এগুলোর পেছনে অবশ্যই কাজ করতে হচ্ছে কিছু চিন্তা, কিছু দর্শন, কিছু থিওরিটিক্যাল আন্ডারপিনিংস, যেগুলো আমরা অলরেডি আলোচনা হয়তো কিছুটা করে ফেলছি এবং বর্তমান এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো কিছু উদাহরণের দিকে চলে গেছি। আমরা যদি জিনিসটাকে ভিতরের দিকে টেনে এনে মৌলিক জায়গা থেকে চিন্তা করি যে এই যে আসলে আমরা নৈতিকতাকে দেখব কিভাবে, এটা কি সাবজেক্টিভ হবে, এটা কি অবজেক্টিভ হবে? যদি অবজেক্টিভ হয় সেটার ব্যাকগ্রাউন্ড কী হবে? আর যদি সাবজেক্টিভ, যারা কিনা সাবজেক্টিভভাবে চিন্তা করে তাদের দর্শনের এই জায়গাটা কোথায়, এবং এই দুইটার মধ্যে আসলে আমরা কিভাবে সামঞ্জস্য করে দেখব বিষয়গুলো, এই জায়গা থেকে মানে মূল পয়েন্টটা থেকে আমরা কিছু উদাহরণ থেকে ফিরে এসে মূল পয়েন্টটা থেকে যদি চিন্তা করি। সো ফার্স্ট অফ অল যেটা বললাম যে নৈতিকতাকে আপনি কি অবজেক্টিভলি দেখবেন না সাবজেক্টিভলি দেখবেন, এইটাকে নির্ধারণ করার কোনো উপায় নাই উইদাউট এপিস্টেমোলজি অ্যান্ড হিউম্যান নেচার। আপনি কখনো নৈতিকতার কোনো আলাপ আলোচনা করতে পারবেন না এই দুটোকে ছাড়া। সো আমরা এখানে আবার একটু ফেরত আসি, যেটা আমাদের আগের পর্বে হয়তো কিছু রিপ্রেশন লাগতে পারে। সো পশ্চিমে আমরা জানি আধুনিক সভ্যতা শুরু হওয়ার আগে সেখানে কিন্তু ক্রিশ্চিয়ানিটি ছিল। ক্রিশ্চিয়ানিটি কিন্তু একটা মনোথিস্টিক রিলিজন, যেখানে বিশ্বাস করা হয় একজন ঈশ্বর আছেন এবং তিনি গোটা বিশ্ব পরিচালনা করেন, এবং তিনি মানুষের সকল প্রকার মোরাল ইনজাংশনের মূল মালিক, অধিপতি, এবং তিনি হচ্ছেন এগুলোকে মানুষের জন্য নির্ধারণ করে দেন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মানুষ করতে পারবে, কোনটা করতে পারবে না। মানে ডুস অ্যান্ড ডোন্টস
অবভিয়াসলি এগুলো ডিক্টেটেড হয় হচ্ছে ঈশ্বর দ্বারা, গড দ্বারা। and we also know about 7 deadly sins, Yes. যেগুলো করাই যাবে না, খ্রিস্টান মানে খ্রিস্টানের ডক্ট্রিন মধ্যে আছে এবং এটা ইসলামের মধ্যেও আছে আর কি। সো মনোথিস্ট রিলিজিয়নগুলো এবং সকল রিলিজিয়ন অবভিয়াসলি, স্পেশালি মনোথিস্ট রিলিজিয়ন কিন্তু গডের একক কর্তৃত্বে বিশ্বাসী মোরাল ইনজাংশনের ক্ষেত্রে। তারা এই ক্ষেত্রে কোনোভাবেই অন্য কোনো এন্টিটি, সে ফর এক্সাম্পল গভর্নমেন্ট, সে ফর এক্সাম্পল পার্সোনাল অটোনমি, অন্য কোনো এন্টিটিকে বিশ্বাস করে না, তাদের ইন্টারভেনশনে বিশ্বাস রাখে না। যে মোরালিটির ক্ষেত্রে তারা মৌলিকভাবে কোনো প্রকার ইন্টারভিন করতে পারে, তারা এটা বিশ্বাস করে না। ইসলাম যেমনটা, জুডাইজম যেমনটা, ঠিক একই রকম ক্রিশ্চিয়ানিটি। কিছু মানে সাব ক্যাটাগরিতে পার্থক্য অবভিয়াসলি আছে, কিন্তু মৌলিকভাবে কিন্তু তিনটা রিলিজিয়ন যেহেতু মনোথিস্টিক, এই ক্ষেত্রে তারা মানে অ্যাট লিস্ট অটোনমি অফ গড এটাতে তারা বিশ্বাসী, মানে পরিপূর্ণ রূপে। সো আধুনিক সভ্যতা শুরু হওয়ার আগে, যেহেতু পশ্চিমা সভ্যতা বেসিক্যালি ছিল হচ্ছে ক্রিশ্চিয়ানাইজড একটা ওয়ার্ল্ড, আধুনিক সভ্যতার প্রবেশের পরেও বা আধুনিকতা প্রবেশের পরেও কিন্তু আমরা এটার ছাপ দেখতে পাই। সো যদি আমরা একটু ক্রোনোলজিক্যালি আসি, ধরেন যে রেনেসা থেকে, রেনেসার শুরু হয়েছে হচ্ছে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ থেকে বের হয়ে আসার মাধ্যমে, কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মাধ্যমে, যে আমরা ক্রিশ্চিয়ানিটির মাধ্যমে এখন আর জগৎকে দেখব না, জগৎকে ব্যাখ্যা করব না, আমরা ব্যাখ্যা করব হচ্ছে মানুষ র্যাশনালিটির মাধ্যমে বা র্যাশনাল ইনকোয়ারির মাধ্যমে, যুক্তি বুদ্ধির মাধ্যমে যা যা পায় সেভাবে আমরা মানুষকে এবং মানুষের বাহিরে যে গোটা বিশ্বজগৎ সেটাকে বিচার করার ট্রাই করব। এখান থেকে শুরু হয়েছিল হচ্ছে রেনেসার যাত্রাটা। সো এরপর থেকে আমরা দেখতে পাই পশ্চিমা সভ্যতায় র্যাশনালিটি, যুক্তি বুদ্ধি, র্যাশনাল ইনকোয়ারি এগুলোকে খুব বেশি পরিমাণে প্রমোট করা হতো এবং এগুলোকে বলা হতো হচ্ছে মানে সেই সভ্যতার বা নতুন সভ্যতার বা রেনেসার বলা যায় যে একদম মূল আত্মা। সো এই র্যাশনালিটির ধারণা কোন জায়গা থেকে আসলো? যে র্যাশনালিটির মাধ্যমে আপনি সব কিছুর আনসার পেতে সক্ষম, এটাও কিন্তু ক্রিশ্চিয়ানিটি থেকে আসছে। স্কলাস্টিকটা কিন্তু বহুদিন যাবত আলাপ আলোচনা করে আসতেছিল। স্কলাস্টিক মানে হচ্ছে সেই সকল গ্রুপ অফ পিপল যারা হচ্ছে ক্রিশ্চিয়ানিটির সেই সকল আলেম বা সেই সকল পণ্ডিত যারা হচ্ছে ফিলোসফিক্যালি বেন্ড ছিল, তারা ফিলোসফিক্যালি ক্রিশ্চিয়ানিটিকে ডিফেন্ড করত এবং সেই ডিফেন্ড করার সময় তারা দেখা যাচ্ছে গ্রিক এলিমেন্ট, কিছুটা ইসলামিক এলিমেন্ট ব্যবহার করত, কিন্তু অবভিয়াসলি তাদের মৌলিক থ্রাস্ট ছিল হচ্ছে ক্রিশ্চিয়ানিটির দিকে। সো এরা হচ্ছে স্কলাস্টিকদের মাধ্যমে কিন্তু আকল, র্যাশনালিটি, এরপর হচ্ছে আপনার নোসিস, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়ে গেছে। সো সেগুলো ইন্টেলেকচুয়ালি ইনহেরিটেড হলো হচ্ছে কারা? রেনেসার চিন্তকরা। তারা সেখান থেকে এই ধারণাটা পেল যে আকল অনেক বড় একটা ফ্যাকাল্টি, অনেক শক্তিশালী একটা ফ্যাকাল্টি, যার মাধ্যমে আপনি অনেক কিছু আনসার পেতে পারেন। কিন্তু ক্রিশ্চিয়ানিটি র্যাশনালিটির আগে যে একটা ঠুসি পড়া রাখছিল সেটা হচ্ছে গডের ঠুসি, যে আপনি গডের ইনজাংশনকে কোনো সময় ক্রস করতে পারবেন না র্যাশনালিটির মাধ্যমে বা র্যাশনাল ইনকোয়ারির মাধ্যমে আপনি কোনো সময় গডকে গডের বিরোধিতা করতে পারবেন না। সেই গডকে ফাউন্ডেশনে রেখেই সবকিছু করতে হবে। এখন তারা সেখান থেকে আকলটা নিল, র্যাশনালিটিটা নিল, কিন্তু গডকে বাদ দিয়ে দিল এবং এই কারণে যেটা হলো তাদের আকলটা হয়ে গেল হচ্ছে আনইনহিবিটেড, কোনো প্রকার প্রতিবন্ধকতা মুক্ত আকল। সো তারা ভাবা শুরু করলো যে ইনক্লুডিং বড় বড় ফিলোসফিক্যাল আনসার্স, অর্থাৎ পৃথিবী কোথা থেকে আসলো, পৃথিবীকে কে সৃষ্টি করছে, বা দেখা যাচ্ছে যে আপনার টাইম কি ইত্যাদি বড় বড় ফিলোসফিক্যাল কোয়েশ্চেনের পাশাপাশি নৈতিক ক্ষেত্রে বা বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও বাস্তব জীবনেও আকল বা র্যাশনালিটি সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম। অর্থাৎ র্যাশনালিটি আপনাকে বলতে পারবে যে আপনি র্যাশনালি বা মোরালি কোন কোন ডিসিশন নিলে পরে সবচেয়ে ভালো হবে। তার র্যাশনালিটির মাধ্যমে সব কিছুকে বিচার করা শুরু করলো। অর্থাৎ গড ফাউন্ডেশন থেকে চলে যেয়ে এখন ফাউন্ডেশন কে হয়ে গেল? র্যাশনালিটি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে হিউম্যানিজমের বলা যায় একদম আর্লি স্টেজ। তারপরে যে আমরা র্যাশনালিজমের কথা আগে আলাপ আলোচনা করে আসছি, যারা হচ্ছে বেসিক্যালি র্যাশনালিটি, যুক্তিবুদ্ধি, গণিত, ম্যাথামেটিক্স এগুলোর প্রতি অনেক গুরুত্ব দিত এবং এগুলোর মাধ্যমে তারা হচ্ছে ফ্রি ইনকোয়ারি বা র্যাশনালি ফ্রি ইনকোয়ারির মাধ্যমে জগৎ এবং জীবনের সত্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করত, ইনক্লুডিং মোরালিটি। এভাবে চলতে থাকলো এবং ধীরে ধীরে গড ওয়াজ বিং স্ট্রিপড ফ্রম দ্য ইকুয়েশন।
তিনি ধীরে ধীরে এই ইকুয়েশন থেকে, অর্থাৎ মোরালিটির ক্ষেত্রে, বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে গডের ইনজাংশনের যে ক্ষমতা আছে এবং তিনি যে পরিপূর্ণ আধিপত্য রাখেন এই ক্ষেত্রে, সেখান থেকে তিনি সরে গেলেন, তাকে সরে দেওয়া হলো এবং ধীরে ধীরে জায়গাটা ইনফিলট্রেট করলো হচ্ছে র্যাশনালিটি। সেইভাবে চললো একটা সময় পর্যন্ত। আমরা দেখতে পাই এনলাইটেনমেন্টের পর্যন্ত, যেখানে বিশ্বাস করা হতো যে আনইনহিবিটেড প্রিন্সিপাল অফ র্যাশনালিটির মাধ্যমে মানুষ মোরালিটির যত প্রশ্ন আছে, যত প্রকার বলা যায় যে ধাঁধা আছে, তারা সেগুলোকে সলভ করতে পারবে এবং তারা বাস্তব জীবনেও র্যাশনালি এবং মোরালি একটা সাউন্ড প্রিন্সিপালের দিকে তারা এগিয়ে যাবে। এনলাইটেনমেন্টের পরে আমরা দেখতে পাই বিভিন্ন চিন্তার স্ফুরণ, যেখানে আমরা এই র্যাশনালিটির ফাউন্ডেশনটাকে মুহুর্মুহুভাবে কোয়েশ্চেন্ড হতে দেখি। সে ফর এক্সাম্পল আমরা আগে আলাপ আলোচনা করে আসছি ফ্রয়েডের ব্যাপারে। ফ্রয়েড কি বলছে? মানুষ যেগুলোকে এতদিন যাবৎ, অর্থাৎ রেনেসাঁ থেকে শুরু করে এনলাইটেনমেন্ট পর্যন্ত যে বিষয়গুলোকে ভাবতেছিল বা মানুষ নিজেকে ভাবতেছিল যে তারা মনে হয় প্রচণ্ড র্যাশনাল একটা প্রাণী, একটা র্যাশনাল অ্যানিমেল, আসলে ব্যাপারটা তেমন কিছু না। আসলে মানুষের র্যাশনালিটির বেশিরভাগই হচ্ছে তার রিপ্রেসড থটস বা কামনা বাসনা, লাস্ট, ডিজায়ার্স, এগুলো। এরপরে আমরা দেখতে পাই ডারউইনকে দেখতে পাই। তার আগে তিনি বলছেন এই র্যাশনালিটির থেকে তিনি সরে যেয়ে মানুষের এমন একটা পিকচার তুলে ধরলেন, যে পিকচারে গড একদম স্ট্রিপ্ট হয়ে গেলেন, তিনি সেখান থেকে বাদ পড়ে গেলেন, ডিরেক্টেড হয়ে গেলেন এবং তিনি এমনভাবে, এমন ওয়েবের মাধ্যমে মানুষ সহকারে গোটা পৃথিবীকে ব্যাখ্যা করলেন যেখানে গড তো নাই, বরং মানুষকে মানে অ্যাটলিস্ট মানুষের যে একটা ডিভাইন একটা পজিশন ছিল পৃথিবীতে, সেই ডিভাইন পজিশন থেকে তাকে ডিসেন্ড করে দেওয়া হলো এবং তাকে ফ্ল্যাটেন্ড করে দেওয়া হলো হচ্ছে প্রাণী জগতের সাথে। তাকে বলা হলো, মানুষকে বলা হলো যে সে হচ্ছে জাস্ট একটা অ্যানিমেল। জাস্ট তার এভলিউশনের কারণে, এভলিউশনের প্রসেসের কারণে তার মধ্যে কিছু উচ্চমাত্রার ফ্যাকাল্টি জন্ম নিয়েছে, এছাড়া তার সাথে অ্যানিমেলের কোনো পার্থক্য নেই। এবং যে পার্থক্যটা নিও ডারউইনিজমের মাধ্যমে আরও বেশি কী হলো, ব্লাড হয়ে গেল। যেগুলোকে মানুষ ওই সময় ভাবতো যে অ্যাটলিস্ট মানুষের মধ্যে কিছু হায়ার ফ্যাকাল্টি বলতে কিছু আছে, নিও ডারউইনিস্টরা সেগুলোকে ব্যাখ্যা করতে করতে এমনই ফ্ল্যাট করে ফেললো, সেগুলোকে বলা হলো কি আসলে এগুলো হায়ার কোনো ফ্যাকাল্টিই না, কারণ এগুলো হচ্ছে মানুষ যে আসলে একটা ব্যানাল, মানুষ যে আসলে একটা অ্যানিমালিস্টিক পর্যায় থেকে এখানে আসছে সেগুলোর প্রমাণ বা ভেস্টিজ, অ্যানিমালিস্টিক ভেস্টিজ বলা হলো আর কি। সেই সবগুলোর এফেক্ট যে পড়লো হচ্ছে জনজীবনে। এক নাম্বার, মানুষ মনে করতে শুরু করলো যে তারা হচ্ছে নিজেদের ভাগ্যের রচয়িতা, যেহেতু তারা র্যাশনাল একটা অ্যানিমেল, যেহেতু তারা একটা র্যাশনাল ক্রিয়েচার এবং যেহেতু র্যাশনালিটির মাধ্যমে সকল প্রশ্নের আনসার দেওয়া পসিবল। সো এই যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ টু মোরালিটি, এগুলো এক ধরনের এক্সক্লুসিভ হিউম্যানিজমের জন্ম দিল, যেখানে মানুষ কোনো প্রকার বাধা ধরা প্রতিবন্ধকতাকে মানতে চাইল না এবং তারা মোরালিটির ক্ষেত্রে মূল প্রাধান্য দিলে হচ্ছে নিজের ফ্রিডমকে বা অটোনমি। এটাকে মানে একটা প্যারাডক্সের মাধ্যমে যদি বলা হয় যে হিউম্যান বিংস ডাউট গড অ্যান্ড দেন অ্যাক্ট লাইক গড দেমসেলভস, যে নিজে স্রষ্টাকে বাদ দিয়ে দিল, এরপর হচ্ছে নিজেই তার নিজের স্রষ্টা বনে গেল এবং তার নিয়ম কানুন সে মনে করতে শুরু করলো যে সে বানাতে পারবে। সে ফর এক্সাম্পল আগে বলা হতো কি যে উদ্দেশ্য, পারপাস অফ লাইফ। এখন উদ্দেশ্যের ক্ষেত্রে আপনি প্রায়ই দেখবেন, এই কারণে আমি বারংবার বলতেছি, আমরা কিন্তু পপ কালচার, মানুষের যে কথাবার্তা সেগুলো থেকে কিন্তু বিষয়গুলোকে আহরণ করব। মানুষ কি বলে পার্সোনাল পারপাস অফ লাইফের ক্ষেত্রে, এই যে আমি যে কথাটা বললাম পার্সোনাল পারপাস অফ লাইফ, পারপাস অফ লাইফ পার্সোনাল হবে নাকি কালেকটিভ হবে, এটাও কিন্তু ঠিক করে দিচ্ছে নাকি ইউনিভার্সাল হবে। হ্যাঁ, যে কালেকটিভভাবে মানুষের কি একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা প্রত্যেক মানবজাতির সদস্য মানতে বাধ্য, নাকি আমি নিজের মতো করে একটা উদ্দেশ্য বানিয়ে নিব এবং সেটাকে আমি সারা জীবন ধরে চেরিশ করতে থাকবো। এটাও কিন্তু নির্ধারণ করে দিচ্ছে হচ্ছে এক্সক্লুসিভ হিউম্যানিজম, যারা বলে হচ্ছে যেহেতু তুমি ন্যাশনাল অ্যানিমেল, যেহেতু তুমি ফ্রি, যেহেতু তুমি অটোনোমাস এবং যেহেতু গড নাই বা গড থাকলেও তিনি কোথায় আছেন এটা খুবই একটা নেবুলাস, একটা ব্লারি বিষয়, তাকে এখান থেকে বাদই দাও। তুমি নিজে এখন অটোনোমাস একটা সত্তায় পরিণত হও। যেহেতু তুমি অটোনোমাস, তার মানে হচ্ছে তুমি নিজেকে ডিকটেট করতে পারো, তুমি নিজেকে রেগুলেট করতে পারো এবং তুমি নিজেই নিজের পারপাস অফ লাইফ
নির্ধারণ করতে পারো। এই কারণে অনেকে দেখলাম বলছে আমার পারপাস অফ লাইফ হচ্ছে কুকুরকে খাবার দেওয়া, কুকুরের জন্য জীবনকে বিলাই দেওয়া। এই যে আপনি ভাবতেছেন যে কুকুরের জন্য জীবন বিলাই দেওয়াটা ওয়ার্থ, এটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে এক্সক্লুসিভ হিউম্যানিজম, যেখানে মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, খায়েশ এটাই সর্বোচ্চ, এটাই হচ্ছে সব কিছু। এটাকে প্রবাবলি কোনো একজন ফিলোসফার বলছিলেন, আমি তার নামটা ভুলে গেছি, যে ম্যান ইজ এ মেজার অফ অল থিংস। মানুষ হচ্ছে সকল কিছুর মূল মাপকাঠি বা মূল মানদণ্ড। যখন এটা হয় তখন কি হয় এই হিউম্যানিস্টিক ফিলোসফির মাধ্যমে, তখন কিন্তু যে মোরালিটিটা সাবজেক্টিভ হয়ে যায়। কারণ যেহেতু গড নাই, আর যেহেতু প্রত্যেক মানুষই হয়ে গেল হচ্ছে এখন, আগে কি ছিল, গড একজন ছিল, তিনিই শুধুমাত্র অটোনমি অধিকারী, বাকি সবাই হচ্ছে তার অধীনস্থ। এখন যেটা হয়ে গেল, প্রত্যেকে একটা আলাদা আলাদা অটোনমাস সত্তা। তাহলে কোন অটোনমাস সত্তা কাকে কার উপরে আসলে, হ্যাঁ, কার উপর প্রভুত্ব করবে? কোনো প্রভু যেহেতু নাই, তার মানে হচ্ছে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, আমাদের এই আধুনিক রাজত্বে আমরা প্রত্যেকটা মানুষকে, তারা বলে আর কি, প্রত্যেকটা মানুষ হচ্ছে যার যার জগতের রাজা, প্রভু। এখানে কেউ কার উপর প্রভুত্ব খাটাতে। এখানে আমি একটা সুন্দর উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে যে মানে সাবজেক্টিভ মোরালিটির পয়েন্টটা যে কতটা ভেগ, এটা জাস্ট মানুষকে রিলেট করানোর জন্য। মনে করেন যে একটা সোসাইটিতে এমন অধিকাংশ লোকই এমন যারা 5টা-10টা করে খুন করছে, এর মধ্যে একটা লোক আছে যে একটা খুন করছে। তাকে যদি আপনি এমন সোসাইটিতে নিয়ে আসেন যে সোসাইটিতে জীবনে কেউ খুন করে নাই, তাকে কিন্তু ওই সোসাইটির সবাই মনে করবে যে এই লোকটা একটা খুন করছে মানে এই লোকটা সবচেয়ে খারাপ লোক। কিন্তু ওই লোকটা কিন্তু আগের সোসাইটিতে সবচেয়ে ভালো লোক হিসেবে বিবেচিত হচ্ছিল, কারণ তারা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস, যে হ্যাঁ অন্য 10 জনের চেয়ে যেহেতু একটু কম করছে তার মানে সে ভালো। তাহলে দেখেন মানুষের যে রিলেটিভ থট প্রসেসটা। আরেকটা পয়েন্ট চিন্তা করেন যে আজকে থেকে 30-40 বছর আগে বাংলাদেশের সোসাইটিতে একটা ছেলে একটা মেয়ে দূর থেকেও যদি প্রেম করতো, তাও তাদেরকে একটা খুব খারাপ দৃষ্টিতে দেখা হইতো, যে জি সম্পর্ক করে মানে সম্পর্ক করে বা প্রেম করে, এই টাইপের একটা। এবং তারা লুকিয়ে লুকিয়ে করতো, এটাকে ধরা পড়ে গেলে তারা রীতিমতো এটাকে প্রচন্ড গিল্ট ফিল করতে, সেন্স অফ গিল্ট তাদের মধ্যে কাজ করতো, আমি এই কাজে ধরা পড়ে গেছি। এখন হচ্ছে সমাজের অবস্থা এমন যে মানে আমরা আসলে বলার অপেক্ষা রাখি না, আশেপাশে তাকালেই দেখি যে মানুষজন একসাথে তো মানে এমন সব কাজ করছেই, পাশাপাশি এর চেয়েও এমন নিকৃষ্ট কাজে মানে ইনভলভ থাকার পরে মানুষ সেটাকে নর্মালাইজ করার বা একটা সোসাইটাল একটা অ্যাকসেপ্টেন্সের দিকে ব্যাপারটা। আমি আমার ফ্রেন্ডের কথা বলতে পারি, ধরেন যে তা আরও 5 থেকে 7-8 বছর আগে আর কি, তার মা বাবা জানে যে তার বাসায় সকালবেলা সে যখন ঘুমায় থাকে তখন তার বান্ধবী আসে, এবং তার মা তাকে ছেড়ে দেয় সে বান্ধবীকে তার রুমে যাওয়ার জন্য, এবং সে যে দরজা আটকায় দেয়, এবং সে যা যা ওখানে করছে সেগুলো তার বন্ধুর কাছে এসে সে গর্বের সাথে বলে। মানে এই যে মানে চিন্তা করেন যে কই সোসাইটির যে কালেকটিভ মোরাল ফেব্রিক এবং বর্তমানের যে মানে 30 বছর আগের এবং বর্তমানের এই কালেকটিভ মোরাল ফেব্রিকের কত ডাউনফল। কিন্তু এখন চিন্তা করেন যে এই একটা সোসাইটিকে আপনি আরও অ্যাডভান্সড ওয়েতে চিন্তা করেন, আরও 30 বা 200 বছর 100 বছর যাই ধরেন, আমরা আমেরিকান সোসাইটির কথাও যদি চিন্তা করি, 100 বছর আগের আমেরিকান সোসাইটি আর বর্তমানের আমেরিকান সোসাইটি কিন্তু এক না। এখন এমনও সমাজ চলতেছে, এমনও বাস্তবতা চলতেছে যেখানে মানুষ এমন সম্পর্কে আছে যে 4-5 জন একসাথে মিলে যৌন সম্পর্কে একটা ফ্যামিলির মতো থাকে, পলিয়ামারাস বা এরকম কিছু কনসেপ্ট তারা নিয়ে আসছে, অথবা ফ্রেন্ডস উইথ বেনিফিটস কনসেপ্ট নিয়ে আসছে, সিচুয়েশনশিপ নিয়ে আসছে, মানে ওদের কনসেপ্ট শেষ নেই, অথবা হচ্ছে হোমোসেক্সুয়ালিটির আরও যত রকমের বিকৃত ভার্সন আনা যায়। এই যে মানে মানুষের মধ্যে যখন মোরাল ফেব্রিকটা চেঞ্জ হয়ে যায় এবং সোসাইটাল একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে, তখন কিন্তু মানুষ আগে যে জিনিসটাকে খারাপ মনে করতো সেটা এক সময় নর্মাল মনে করে। আবার ধরেন যে জিনিসটা একটা সোসাইটিতে খারাপ, বাংলাদেশের সোসাইটিতে খারাপ, সেটা আবার আরেকটা আমেরিকান সোসাইটিতে হয়তো খুবই নর্মাল এবং খুবই ভালো। তাহলে এই যে সাবজেক্টিভ মোরালিটির প্রবলেমটা হচ্ছে আপনি আসলে জাজমেন্ট সিটে কাকে দিতে পারবেন, কাউকে দিতে পারবেন না। এবং আরেকটা টুইস্ট হচ্ছে যে জাজমেন্ট সিটে আসলে বসে আছে কারা, এমন সব লোক মানে আমাদের যে পলিসিগুলো যারা বানায় যে হোয়াট শুড বি, মানে এই ধরেন যে হোমোসেক্সুয়ালিটি শুড বি লিগালাইজড, অধিকাংশ দেশে এটা নর্মাল। এই নিয়মগুলো কারা বানায়? নিয়মগুলো বানায় আমরা জানি, মানে বাস্তবে আমরা প্রত্যেকেই জানি যে দুনিয়ার যত পলিটিশিয়ানস আছে ওরা অধিকাংশ হচ্ছে গিয়া সবচেয়ে খারাপ লোকের, করাপ্টেড ওয়ান্স, মানে হচ্ছে গ্রিডি ওয়ান্স। এবং
আমরা কোনোভাবেই বলতে পারি না যে এরা সমাজের মাথা ইন টার্মস অফ দেয়ার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। তারা কিন্তু অধিকাংশ সায়েন্টিস্ট না, তারা কিন্তু অধিকাংশই বিজনেসম্যানও না, অথবা তারা কিন্তু অধিকাংশ হচ্ছে যে মানে সৎ লোক, সমাজের সবচেয়ে ভালো লোক, কোম্পানিগুলো তাদের আন্ডারে না। মানে তারা কিন্তু সমাজের কোনো সেক্টর থেকে এমন লোক না যে সে একজন সৎ ব্যক্তি, সে একজন হচ্ছে মানে খুবই ইন্টেলেকচুয়ালি খুবই হচ্ছে সাউন্ড একটা লোক, অথবা সে হচ্ছে গিয়ে দুর্নীতিগ্রস্ত না। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে দুনিয়া ভরা যত রকমের পলিটিশিয়ানস আছে যারা কিনা স্টেট লিডার হয়, একটা তারা গভর্নমেন্ট চালায় বা হচ্ছে অপোজিশনে থাকে, এরা হচ্ছে দুনিয়া সবচেয়ে করাপ্টেড এবং সবচেয়ে খারাপ লোকদের, মাস মার্ডার, জেনোসাইড, সবচেয়ে উইকড কাইন্ড অফ পিপল। সো এরা আপনাকে আমাকে এমন সব নিয়ম বানিয়ে গিলিয়ে দেয় যেগুলারে আমরা মনে করতে বাধ্য হই যে এটাই সঠিক, এইটাই হচ্ছে রাইট। সো এই যে রিলেটিভ পার্সপেক্টিভ বা হচ্ছে এই রিলেটিভ যে বা হচ্ছে একটা সাবজেক্ট যে মোরালিটির, এটার প্রবলেমটা কোথায়, এই জিনিসটা কিন্তু আমরা এই কয়েকটা এক্সাম্পল, কারণ আপনি কখনো নির্ধারণ করতে পারবেন না যদি আপনি সব মানুষকে ওই অটোনোমাস পর্যায়ে নিয়ে যান কে কার উপর সঠিক এবং কারটা আমি নিব, তখন যে দেখবেন যেটা মানে এটার যে এন্ড রেজাল্ট, অর্থাৎ মোরাল রিলেটিভিজমের যে মূল এন্ড রেজাল্ট, এটা বেসিক্যালি হচ্ছে মোরাল অ্যানার্কিজম বা নায়ালিজম। মানে এখানে যার যে বলে না যে মানে জোর যার মুল্লুক তার, মানে এখানে যেই পাওয়ার, যার হাতে পাওয়ার থাকবে, যার হাতে টাকা পয়সা থাকবে, যার হাতে হচ্ছে যে এই প্রোপাগান্ডাগুলো চালানোর মতো সুবিধা থাকবে, তারাই সেট করবে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার মতো তারাই সেট করবে যে হোয়াটস মোরালি রাইট এন্ড হোয়াটস মোরালি রং। এই কারণে ইন এসেন্স আমরা গডকে, মানে যারা গডকে বাদ দিচ্ছে তারা গডের আসনে বসাচ্ছে সবচেয়ে করাপ্টেড অ্যান্ড উইকড অ্যান্ড রেচেড টাইপের লোকদেরকে, এবং যারা অবভিয়াসলি আমাদের ভালোর জন্য কিন্তু এগুলো করতেছে, তারা আমাদের খারাপের জন্য করতেছে, এবং সেই একই প্রিন্সিপাল যার যার নিজের স্বার্থ হাসিলের জন্য করতেছে, রাইট, এবং আমাদের স্বার্থের বিপরীতে। মানে এই জায়গায় যে টুইস্টটা, এটা সাবজেক্টিভ মোরালিটিতে বিশ্বাসী প্রত্যেকের কিন্তু এই জায়গাটা চিন্তা করা। কিন্তু লিবারালিজমে যারা বিশ্বাসী বা ক্যাপিটালিজমে বিশ্বাসী তারা কিন্তু বলে কি না, আমরা ক্যাপিটালিজমের বা লিবারালিজম বিভিন্ন নৈতিকতায় বিশ্বাসী, মানুষ সব ভালো হবে। বা লিবারালিজম আসলে কেন আসছিল, যে ধর্মে এত বিভেদ, তার চেয়ে ভালো এমন একটা ইউনিফাইড প্রিন্সিপালে বিশ্বাস করতে হবে যেটার উপর সবাই একত্রিত হবে, যেটাকে তারা নাম দিচ্ছে হচ্ছে র্যাশনালিটি। কিন্তু পরে যে দেখা গেল র্যাশনাল যে সকল ইনকোয়ারির মাধ্যমে তারা যে সকল মোরাল প্রিন্সিপালগুলো বানাইছে, ধরেন যে কনসেন্ট, এগুলো আসলে এমন জিনিস, এতটাই স্লিপারি, এমনই স্লিপারি স্টোন এগুলো, যেগুলোর উপর দাঁড়ায় আপনি কখনো স্থির থাকতে পারবেন না। স্থিরতাটা বা এই যে স্ট্যাবিলিটিটা, এটা অবভিয়াসলি আসতে হবে হচ্ছে কোনো ট্রান্সেন্ডেন্টাল বিং থেকে, যাকে সবাই একত্রে মনে করবে তিনি আমাদের সবার চাইতে উপরে। তখন যে স্টেবিলিটিটা বা এই যে স্থিরতাটা, এটা আসবে। আদারওয়াইজ পসিবল না। যতই আপনি বলেন না কেন যে না ঠিক আছে মানুষ সবাই ভালো হয়ে থাকবে, মানুষ সব উদার হবে, আসলে এটা পসিবল না। আপনি ভাবতেছেন যে ধর্ম থেকে বের হয়ে আসার মাধ্যমে, এই ধর্মীয় যুদ্ধগুলো থেকে বের হয়ে আসার মাধ্যমে মানুষের ভালো হয়েছে। আপনি এটার মাধ্যমে যেটা হয়েছে, আপনি ভালো ধর্মের যে যুদ্ধ ছিল এই একটা বিষয়কে ঠেকাতে পারছেন, কিন্তু এর মাধ্যমে যে আপনি আরো মানে নিউমারাস ব্যাটলফিল্ড তৈরি করতে পারছেন। আমরা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার যেই ভাষ্যমতে আমরা জানি স্ট্যাটিস্টিক্যালি দুনিয়াতে গত 100 বছরের সম্ভবত লাস্ট যত যুদ্ধ হয়েছে, এর 6% হচ্ছে ধর্মযুদ্ধ, 94% হচ্ছে আইদার ইটস অ্যাবাউট ল্যান্ড অর প্রপার্টি অথবা খনিজ সম্পদ, এই টাইপের জিনিসপত্র। আর মোস্ট যুদ্ধ হচ্ছে ইম্পেরিয়ালিজমের কারণে, সাম্রাজ্যবাদ, কে কার উপর দখল করে খাবে। এবং বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী শক্তি যদি আমরা আমেরিকার কথা বলি, তারা গত 100 বছরে যা করছে, যে পরিমাণ মানুষ মারছে, এটা ডিরেক্ট ওয়ার হোক, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, রাইট, এটা ডিরেক্ট ওয়ার হোক অথবা হচ্ছে প্রক্সি ওয়ার হোক, যে পরিমাণে তারা কু করার মাধ্যমে হোক, তারা কিন্তু পুরো বিশ্বেই যে অরাজকতা, এই অরাজকতা কিন্তু ধর্মের নামে করছে না, তারা করছে লিবারালিজমের মাধ্যমে এবং ডেমোক্রেসির নামে, ফ্রিডম অফ রাইটস এর মাধ্যমে, তারা এইসব নাম করে। এবং আমার মনে হয় যে চোখ কান খোলা প্রত্যেকটা মানুষ জানতে, বুঝতে এবং স্বীকার করতে বাধ্য যে এই জিনিসগুলো আই ওয়াশের কিছু টার্মিনোলজি মাত্র। এগুলো আসলে কোনো অবজেক্ট, মানে বেসিক্যালি তারা যেগুলো অবজেক্টই তো নাই, বহু আগে চলে গেছে, কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলে বা তাদের যে প্রমিসগুলো, এগুলো আসলে সত্য কথা, তারা প্রতি পদে পদে মিথ্যা কথা বলে যাচ্ছে। আমরা বর্তমানে গাজার যে চিত্র দেখি, ইসরায়েলের
সাথে গাজার যে কনফ্লিক্ট দেখি, অথবা এবং আমেরিকার যে তাকে হ্যাঁ এলাই হিসেবে সাপোর্ট করা বা একদম হচ্ছে নগ্নভাবে সাপোর্ট করা, আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি ইউএন এর যে তাদের যে পদক্ষেপ বা তাদের যে স্টেপস গুলো আমরা কিন্তু ক্লিয়ারলি চোখে দেখতে পাচ্ছি যে এখানে পুরো হিসাবটা হচ্ছে জোরজার মুল্লুকতারের। হ্যাঁ, তো যার হাতে ক্ষমতা সেই বেসিক্যালি ডিক্টেট করবে, সেই ডিক্টেট করছে যে আসলে হোয়াটস রাইট হোয়াটস রং, হবে না হবে। এই কারণে এই যে অ্যানার্কিক একটা অবস্থা আর কি, এগুলোর কারণে কোনো কোনো ফিলোসফার বিরক্ত হয়ে বলতে বাধ্য হয়েছেন যে নলেজ বেসিক্যালি হচ্ছে পাওয়ার, মানে নলেজ ইজ পাওয়ার, কিন্তু সেই পুরাতন অর্থে না। বলা হচ্ছে যে নলেজ বেসিক্যালি নির্ধারণ হয় হচ্ছে পাওয়ারের মাধ্যমে। যারা পাওয়ারে থাকে তারা নির্ধারণ করে যে আসলে কোনটা সত্য। এটা সম্ভবত ফুকোর দর্শনের একটা বড় পার্ট, এবং কিছু কিছু ইন্টেলেকচুয়াল ভাই ব্রাদাররা হয়তো এই আইডিওলজিটাকে প্রমিনেন্ট আইডিওলজি দেখানোর ট্রাই করে যে এটা জাস্ট গেইন পাওয়ার এন্ড লাইক, মানে এটার মাধ্যমে তুমি তোমার সত্য, দ্য ভার্সন অফ ট্রুথ, মানে দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি প্রমোট ইট। সো আমরা যেটা বলতেছিলাম যে সাবজেক্ট টু রিয়েলিটি, তারা যেটাকে প্রমোট করে, এই হিউম্যানিজম থেকে আমরা দেখতে পাই লাফ দিয়ে চলে আসে হচ্ছে আরেকজন, যার নাম হচ্ছে ডিটারমিনিজম। এটা হচ্ছে অনেকটা এমন, আমি যেটা ডারউইনের কথা বললাম, যেহেতু ডারউইন কোনো গডকে মানে না, এবং ডারউইন বা ডারউইনিজম বেসিক্যালি যেহেতু হচ্ছে ওই পুরাতন র্যাশনালিজম, পুরাতন এনলাইটেনমেন্ট, পুরাতন যেই সকল আপনার হিউম্যানিস্ট ধারণা, সেগুলোর বিপরীত। তারা মানুষের কোনো এলিভেটেড পজিশনে বিশ্বাসী না পৃথিবীতে। তারা মনে করে যে মানুষ হচ্ছে ফ্ল্যাট এন্ড উইথ আদার অ্যানিমালস। এই ক্ষেত্রে তারা বিশ্বাস করে হচ্ছে একদম ডিটারমিনিজমে। কোনো ভ্যালু জাজমেন্টকে বলা যাবে না যে সে হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, সে হচ্ছে অ্যাবসলিউটলি রং, মানে কোনো অ্যাবসলিউটলি পরম কোনো ভালো বা মন্দ বলতে কিছু হয়, কিছু নাই, এটা সে বলতেছে। এরপরে সে বলতেছে যেহেতু এমন কোনো রিজন নাই যার মাধ্যমে আমি লকে মানব, কোনো আইন মানব, বা কোনো কারো ইম্পোজ করা ভ্যালু জাজমেন্টস মানব, তার মানে হচ্ছে আমার মতো যারা লোক, যাদের হচ্ছে পর্যাপ্ত সাহস আছে যে তারা এই শ্যাকেলকে ভাঙতে পারে ল এর, তারা শ্যাকেলকে ভাঙবে। এবং আমি এই শ্যাকেল ভাঙার মাধ্যমে আই ডিসকভার্ড দ্যাট টু বিকাম ট্রুলি ফ্রি, ট্রুলি আনফেটার্ড, আই হ্যাড টু বিকাম ট্রুলি আনইনহিবিটেড। এই ল ভাঙার মাধ্যমে, ল ভাঙা মানে হচ্ছে মোরাল জাজমেন্টসকে ভাঙা, বা তার ভাষায় ভ্যালু জাজমেন্টসকে ভাঙা। এইগুলো ভাঙার মাধ্যমেই হচ্ছে আমি আবিষ্কার করলাম যে আমি চূড়ান্তভাবে মুক্ত, স্বাধীন হতে পারবো। And I can do anything I want. I can do anything. এবং কনটেক্সটের জন্য যারা হয়তো ট্রেডমার্ক নিয়ে সম্পর্কে আইডিয়া রাখে না, তো সে হচ্ছে একজন মানে প্রায় 100-র উপরে নারীকে, যদিও মানে অফিসিয়াল সংখ্যা হয়তো কম বেশি 30-40, অপহরণ করে তাদেরকে চূড়ান্তভাবে হচ্ছে ধর্ষণ করে, তাদেরকে হ্যারাস করে, তাদেরকে মেরে ফেলতো। ক্ষেত্র বিশেষে মরা লাশের সাথেও সে হচ্ছে যৌন সম্পর্ক করতো, এবং হয়তো লাশ কেটে এদিক সেদিক সে মানে ফেলে দিত যেন সে না ধরা পড়ে। সাধারণ কোনো হ্যাঁ, মানে এখন আমার প্রশ্ন হচ্ছে যারা অবশ্যই শেষ করলে আমি জিনিসটা বলছি। এবং আমি দ্রুত আবিষ্কার করলাম যে আমার চূড়ান্ত মাত্রার স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্লক, সীমাবদ্ধতা হচ্ছে এই সকল ভ্যালু জাজমেন্টগুলো। এবার সে বলতেছে, আমি তখন জিজ্ঞেস করলাম, এই যে আমি অন্যের কথার জন্য, অন্যের ভ্যালু জাজমেন্টের জন্য নিজেকে যে বদ্ধ রাখতেছি, ওই যে ফ্রয়েডের কথা রিপ্রেস রাখতেছি, আমি কেন আমি রিপ্রেস করে রাখবো? এই আদার্স, এরা কারা? আদার হিউম্যান বিংস উইথ হিউম্যান রাইটস। সে বলতেছে কেন একজন হিউম্যান অ্যানিমেল, ডারউইনের সেই কথা। মানে আপনার এখানে খেয়াল করার মতো বিষয় যে আপনি নিজেকে কিভাবে চিন্তা করেন, সেটা এই যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ইয়েস, তাই না? যে আমি যদি এতগুলা মানুষকে ধর্ষণ করে মেরে ফেলে টিকে থাকতে পারি, সমস্যা কি? যেহেতু এটাই হচ্ছে প্রাইমারি গোল, রাইট? হ্যাঁ, ম্যাক্সিমাইজিং দ্য প্লেজার। এবং ডারউইনিজম আমাকে এটাই প্রোভাইড করতেছে, এটাই তো দিচ্ছে আমাকে। সোশ্যাল ডারউইনিজম আমাকে এটাই প্রোভাইড করতেছে যে আমাকে যেভাবে হোক নিজেকে বাঁচায় রাখতে হবে, নিজেকে মানে সংঘর্ষ করে হোক, কনফ্রন্টেশনের মাধ্যমে হোক, অন্য কাউকে মেরে হোক। তাহলে আমি বদল কেন করব? একটা বাঘের সাথে যুদ্ধ করে যদি জিতে যান, এটাকে যেমন করে দেখানো হবে, একজন মানুষের যুদ্ধ করে একই কথা। একজন মানুষকে আপনি মেরে ফেলে আপনি জাস্ট নিজেকে প্রমাণ করতে পারলেই হলো। আপনি যদি আইনের ফাঁকফোকর দিয়ে বেঁচে যেতে পারেন, ইটস গুড। একইভাবে সে বলতেছে কেন একজন হিউম্যান অ্যানিমেলকে মারা আর একটা শূকর বা একটা হরিণ বা একটা ভেড়াকে মারা আলাদা হবে, রাইট? কারণ দে আর অ্যানিমালস।
অ্যানিমেল, অল আর অ্যানিমেলস। আমরা জাস্ট হচ্ছে একটা মানে সফিস্টিকেটেড অ্যানিমেল হিসেবে নিজেদেরকে মনে করি। এখন তো নিউ ডারউইনিজম দেখে হয়তো সেই সফিস্টিকেশন তো নাই আর, সবই হচ্ছে অ্যানিমেলিস্টিক। তা যেহেতু অ্যানিমেলই, তাহলে আমরা কেন বদার করব যে আমি একটা শুকর মারতেছি, একটা মানুষ মারতেছি? ধরেন আপনি অ্যানিমেল কিংডমে দেখলেন যে একটা পশু আর একটা পশুকে রেপ করে মেরে ফেললো, আপনি কি তাকে জেলে ঢুকাবেন? না, বিকজ ইউ ডোন্ট বিলিভ ইন লাইক আচ্ছা সে মোরালি রেসপন্সিবল ছিল, ইউ ডোন্ট বিলিভ ইন দেয়ার। হ্যাঁ, আপনি তার এই কনসায়েন্সেই বিশ্বাসী না, তার এই মোরাল কনসায়েন্সে বিশ্বাসী না। এরপরে সে কি বলতেছে, ইজ ইউর লাইফ মোর টু ইউ দেন এ হগস লাইফ টু এ হগ। একজন শুকরের কাছে তার লাইফ যেরকম প্রিয়, মানুষ কি করে, শিকার করে না শুকর বা ওই ধরনের প্রাণীদের, হরিণ, বাঘ, মানে যে যেটা শিকার। সো তার লাইফ যেমন তুচ্ছ, তোমার লাইফকে এর চেয়ে বেশি কিছু, অর্থাৎ মানুষকে বলতেছে তোমার লাইফকে এর চেয়ে বেশি কিছু। এরপর সে বলতেছে যে ওয়াই শুড আই বি উইলিং টু স্যাক্রিফাইস মাই প্লেজার ফর মোর দ্য ওয়ান দেন ফর দ্য আদার। আমি কেন আমার নিজের প্লেজার স্যাক্রিফাইস করবো তোমার জন্য? কোনো কারণ নেই। চিন্তা করে দেখছেন যে বিষয়টা কীরকম? মানে একটা মানুষ যদি তার যুক্তি, তার কথা বলার ধরন, আর্ট অফ আর্টিকুলেশন, এটাতে যদি ভালো হয়, সে কিন্তু অনেক এলোকেন্ট বলে অনেক কিছুকে, অনেক অন্যায়, হ্যাঁ, সে হচ্ছে মানুষকে এক প্রকার ক্যাপটিভেট করতে পারে, এনচ্যান্ট করতে পারে। চিন্তা করেন যে এই টাইপের মানুষ তো সমাজে, সব সমাজে এক্সিস্ট করে, যে একটু হচ্ছে যে উইকেট টাইপের। ইভেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আমরা তিনি হাদিসে বলছেন যে কিছু কিছু কথায় হচ্ছে জাদুর মতো সিহির আছে, কিছু কিছু কথায় জাদুর মতো কাজ করে। ভেরি ট্রু। এই জাদুর মতো কাজ, মানে জাদুর মতো যে কথা, এগুলো সিরিয়াল কিলার যেমন বলতে পারে, একজন পলিটিশিয়ান যেমন বলতে পারে, কবি সাহিত্যিকরাও, ফিলোসফার বলতে পারে, একজন কবি সাহিত্যিক বলতে পারে। সো কথার ফুলঝুরি থাকা মানে এটা, যেটা সত্য মিথ্যার সাথে কথার যে এলোকেন্স, এগুলো সম্পর্ক, এবং এটা প্রভাবটা, জাস্ট আমি প্রভাবটা বলতে চাচ্ছি যে ধরেন সমাজে এরকম অনেকগুলো মানুষ থাকে যারা হচ্ছে এরকম হচ্ছে প্রিডেটর টাইপের। হ্যাঁ, তো ওরা হয়তো সমাজের যে অবস্থান এইসব ব্যাপারে, এইটার কারণে নিজেদেরকে লুকিয়ে রাখে, নিজেদের এই জিনিসগুলো চরিতার্থ করতে গিয়েও মাঝে মধ্যে থেমে যায়। হ্যাঁ, অথবা হচ্ছে যে অন্তত ভিতরে একটা পিছুটান ফিল করে যে দিস ইজ ভেরি রং। কিন্তু যখন আপনি এই টাইপের কথাবার্তা যে খুব আর্টিকুলেটেড ওয়েতে খুব সুন্দর করে আপনি উপস্থাপন করতেছেন, যুক্তি দিচ্ছেন, আপনি হচ্ছে গ্রাউন্ড দাঁড় করাচ্ছেন ডারউইনিজম থেকে, ফ্রয়েডের সাইকোলজিক্যাল যে পয়েন্ট অফ ভিউ সেটা থেকে, অথবা মনে করেন যে এই যে আরও যেই তার সেকুলার যে লিবারেল যে আইডিওলজি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন আপনি যুক্তি দিয়ে মানুষকে ক্যাপটিভেট করা ট্রাই করতেছেন, এই মানুষগুলো তখন কিন্তু এই অন্যায়ের জন্য বিষয়গুলো নর্মাল হতে থাকে, এবং যারা এই অন্যায়গুলো থেকে বিরত থাকতো তারা বরং ব্যাপারগুলো করার ক্ষেত্রে আরো মোটিভেটেড ফিল করে, তারাও নিজেকে যে তার মতো ইনহিবিটেড ফিল করানো শুরু করতে থাকে। এবং তারা কিন্তু তখন এই অন্যায়টা করার ক্ষেত্রে যদি সে পার পেয়ে যেতে পারে আইনের ফাঁকফোকর থেকে, তখন তার কাছে এটা কোনো বিষয়ই না। মানে মূল বাধাটা হচ্ছে আইনের জায়গাটা। যদি এইটা আমি কোনোভাবে, এবং যাদের পাওয়ার আছে যেমন ডার্ক ওয়েব সম্পর্কে যারা আইডিয়া আছে, যাদের ডার্ক ওয়েবে কিন্তু এমন সব ইনহিউম্যান কাজকর্ম হয় যে ধরেন কোনো একটা দেশ থেকে এই যে মানে গডলি একটা ফিল পাওয়ার জন্য তারা অনেকে আছে এরকম, মানে কিছু খুবই উইকেট মাইন্ডের কিছু লোক আছে যে সে ডার্ক ওয়েবের মাধ্যমে অর্ডার করে, ধরেন যে সে আমেরিকায় বসে বা কানাডায় বসে অর্ডার করতেছে পাকিস্তানের কোনো একটা লোককে ডার্ক ওয়েবের মাধ্যমে যে আই ওয়ান্ট টু ফিল লাইক এ গড, সো তুমি যেটা করবে আমি তোমাকে এত $1000 দিব, তুমি গিয়ে অমুক জায়গা থেকে একটা বাচ্চা কিডন্যাপ করে নিয়ে আসবা, এবং ডার্ক ওয়েবে সরাসরি আমি লাইভে দেখবো যে তুমি বাচ্চাটাকে হত্যা করতেছো, তাকে কেটে কেটে টুকরো টুকরো করতেছো, অ্যান্ড দিস হ্যাপেন্স, ইটস রিয়েল। যদি মানে তো তার কাহিনী হচ্ছে যে এই যে সেই অন্যায়টা করতেছে ফর হিজ ওন প্লেজার, তার প্লেজারের ধরনটা হয়তো স্যাডিস্টিক, কিন্তু আপনি তাকে কোন গ্রাউন্ড থেকে বলবেন যে হচ্ছে যে তার কাজটা আসলে রাইট কি রং? এবং এখানে সে আরও বলতেছে যে শিওরলি ইউ উড নট ইন দিস এজ অফ সায়েন্টিফিক এনলাইটেনমেন্ট। এই সায়েন্টিফিক এনলাইটেনমেন্টের যুগে সে কিন্তু ফিলোসফার ছিল না, রাইট? কিন্তু সে কথা বলতেছে কিন্তু একজন যুক্তিবাদী এলোকেন্ট ফিলোসফারের মতো। প্রত্যেকটা কথার পিছনে একটা না একটা ফিলোসফি সে বারবার টান দিয়ে নিয়ে আসতেছে এবং সে বলতেছে ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ এই সায়েন্টিফিক এনলাইটেনমেন্টের যুগে কেউ বলতে পারেন যে গড অর নেচার হ্যাজ মার্কড সাম প্লেজার্স অ্যাজ মোরাল অর গুড, আদার্স ইজ ইমোরাল অ্যান্ড ব্যাড। একে বলতে পারেন যে গড অথবা নেচার কেউ
নির্দিষ্ট আনন্দ বা নির্দিষ্ট প্লেজারের ক্ষেত্রে বলতে পারে এটা হচ্ছে গুড, এটা হচ্ছে মোরাল, আরেকটা হচ্ছে ইমোরাল, আরেকটা হচ্ছে ব্যাড, মানে কেউ বলতে পারে না। জিনিসটা হচ্ছে যে একজন বসে রেস্টুরেন্টে পিৎজা খাচ্ছে, হ্যাঁ, এটাও যেমন একটা প্লেজার তার জন্য, আরেকজনের জাস্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ, 6-9 পার্সপেক্টিভ, সে হয়তো কাউরে হচ্ছে রেপ করে খুন করে মজা পাচ্ছে। সো হাউ ক্যান ইউ সে যে তাদের প্লেজারের কোনটা ভালো কোনটা খারাপ, ইমোরাল কোনটা মোরাল? এটা যদি সব কমন সেন্সই হইতো তাহলে পৃথিবীর সব সাবজেক্টিভ মোরালিটির লোকজনের সেন্সটা বা হচ্ছে একটা গাইডলাইনটা একরকম হইতো, কিন্তু আমরা দেখি না, বাস্তবে এটা পসিবল না। এমনকি একাডেমিকদের মধ্যেও কিন্তু আমরা এটা দেখি না, বড় ফিলোসফারদের মধ্যে এগুলো নিয়ে অনেক মতবিরোধ হয়ে আসছে কোনটা কিভাবে দেখতে হবে, আপনি কমন সেন্সে সবকিছুকে অ্যাপ্রোচ করতে পারেন না। তো লাস্টে সে বলতেছে, দিস ইজ দ্য অনেস্ট কনক্লুশন টু হুইচ মাই এডুকেশন হ্যাজ লেড মি আফটার দ্য মোস্ট কনসিয়েন্সিয়াস এক্সামিনেশন অফ মাই স্পন্টেনিয়াস অ্যান্ড আনইনহিবিটেড সেলফ। সো আমরা ভাবতেছি যে এই সকল আইডিওলজিগুলো আমাদেরকে খুব প্রোগ্রেসের দিকে নিয়ে যাচ্ছে, এনলাইটমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, আসলে এগুলো আমাদেরকে মোরাল ডিকেন্সের দিকে নিয়ে যাচ্ছে। আমি যদি জাস্ট এটার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে যদি আমি আমার খুব প্রিয় সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কি তার একটা উক্তি নিয়ে আসি, তিনি বলতেছেন যে নাও অ্যাসিউম দ্যাট দের ইজ নো গড অর ইমমর্টালিটি অফ দ্য সোল। ধরে নেন কোনো গড নাই, আত্মাও অমর না। নাও টেল মি ওয়াই শুড আই লিভ রাইচাসলি অ্যান্ড ডু গুড ডিডস ইফ আই অ্যাম টু ডাই এন্টায়ারলি অন দ্য আর্থ। যদি আমার আত্মা অমর না হয়ে থাকে আর যদি কোনো গড না থেকে থাকে, তাহলে আমি কেন ভালো কাজ করব? যদি আমি পৃথিবীতে আসি, মারা যাই, এটা যদি আমার শেষ হয়ে থাকে, তাহলে আমি কেন ভালো কাজ করব? অ্যান্ড ইফ দ্যাট ইজ সো ওয়াই শুডেন্ট আই কাট অ্যানাদার ম্যানস থ্রোট, রব অ্যান্ড স্টিল, as long as I can rely on my cleverness and agility to avoid being caught by the law? যদি আমি আইনের ফাঁক ফোকর বের হয়ে যেতে পারি, যেটা আপনি একটু বলছিলেন, তাহলে আমি কেন অন্য মানুষের গলা কাটবো না? আমি কেন ডাকাতি করবো না? চুরি করতে আমার সেলফ ইন্টারেস্ট বা প্লেজার হইলেই হলো। সো এই হিউম্যানিস্টিক মোরাল সাবজেক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা কখনোই সত্যিকার অর্থে কোনো স্টেবল মোরালিটি দাঁড় করাতে পারবো না। এগুলোর চূড়ান্ত অন্তিম পরিণতি হচ্ছে নায়ালিজম, যেখানে মানুষ মনে করবে গোটা পৃথিবীর সকল কিছু অ্যাবসার্ড, সকল কিছু হচ্ছে মিনিংলেস। এবং আমি একটা কম্প্যারিজন দেখাইতে চাই যে অ্যাটলিস্ট রিলিজিয়ন থাকার কারণে, যেমন ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট হচ্ছে একটা আমব্রেলার আন্ডারে আছে যে না ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী এগুলো খারাপ, 7 ডেডলি সিনস এই ধরেন যে ইহুদিরা বা হচ্ছে যে জিউসরা হচ্ছে তারা একটা আমব্রেলার আন্ডারে আছে, মুসলিমরা একটা আমব্রেলার আন্ডারে আছে। সো অ্যাটলিস্ট যে মানে একটা কমিউনিটি বা একটা কালেকটিভ একটা সেন্স আছে যে হ্যাঁ দিস ইজ রাইট, দিস ইজ রং। আপনি যখন প্রত্যেক ব্যক্তিকে এই অটোনমি দিয়ে দিবেন, হোয়াটস রাইট হোয়াটস রং ইটস আপ টু ইউ, তুমি নির্ধারণ করতে পারো, তখন জিনিসটা কতটা কিওটিক হয়ে যাইতেছে। মানে আপনি প্রত্যেকটা মানুষকে তার নিজের একটা ধর্ম বানাই ফেলতে বলতেছেন, প্রত্যেকটা মানুষকে তার নিজের একটা মোরালিটি বানাই ফেলতে বলতেছেন, এবং যেহেতু তার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হবে, তার অবজারভেশন আলাদা হবে, সো তার পার্সপেক্টিভ আপনার পার্সপেক্টিভ অধিকাংশ ক্ষেত্রে মিলবে না। তো তাইলে আপনি চিন্তা করেন যে অ্যাটলিস্ট আমরা ধর্মের তাদের পার্সপেক্টিভ এক্সপিরিয়েন্সকে আলটিমেট ভাববে এবং এটাকে বাবল মনে করবে, সেখান থেকে বের হতে চাইবে। সাধারণত আমাদের কি হয়, আমি কম জানি, সে আমার সাথে বেশি জানে, আমি তার কাছে যে আমার এক্সপিরিয়েন্সটাকে এক্সটেন্ড করব। আর এখনকার এক্সক্লুসিভ হিউম্যানিস্টরা মনে করে আমার একটা বাবল, ওর একটা বাবল, কার কী আছে দেখার বিষয় না, আমরা আলাদা, আমরা আমাদের যার নিজস্ব জগতে থাকবো, প্রত্যেকেই অটোনোমাস একটা সত্তা, এন্টিটি। তাহলে যেটা হবে, এটার চূড়ান্ত পরিণত হচ্ছে মোরাল অ্যানার্কিজম। এবং এখানে একটা ইনকনসিস্টেন্সি আমি দেখাইতে চাই যে যেই লোকটা মনে করতেছে, মনে একটা লোক হচ্ছে চুরি করে, সে সাবজেক্টিভ মোরালিটিতে বিশ্বাসী, কিন্তু সে কিন্তু আবার চিন্তা করে অনেকে হয়তো এইভাবে যে না চুরি করা ঠিক আছে বাট ডাকাতি করা ঠিক না, মানুষকে বেঁধে চুরি টুরি মেরে দিলাম না, তার কাছেও কিন্তু একটা মোরাল জায়গা আছে, মানে কাস্টমাইজ। আবার ধরেন যে ডাকাতি করে, সে হয়তো চিন্তা করতেছে যে আমি ডাকাতিই তো করি, মানুষ খুন তো করি না, হ্যাঁ, মানে তারও কিন্তু একটা মোরাল বাবল আছে। আবার যে লোকটা খুন করে, সে হয়তো এইভাবে চিন্তা করতেছে যে আমি তো প্রয়োজনের স্বার্থে খুন করছি, পথের কাঁটা সরানোর জন্য, কিন্তু শখের বসে জাস্ট ওই যে স্যাডিস্টিক বা সিরিয়াল কিলারদের মতো তো খুন করি নাই মজার জন্য। তার মানে সেও কিন্তু একটা বাবলের মধ্যে চিন্তা করতেছে। আবার ধরেন সিরিয়াল কিলার যে, সে হয়তো খুন করতেছে, খুন করে আবার ভাবতেছে যে আচ্ছা আমি তো মজার সাথে খুনই করছি, খুন করে ধর্ষণ তো করি নাই লাশটার সাথে, আমার তো অ্যাটলিস্ট লেভেল আছে, অ্যাটলিস্ট ওইটার মতো তো আমি না। তাহলে চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষ যখন এভাবে চিন্তা করে এবং সে যখন তার একটা কাস্টমাইজড মোরালিটির একটা ভার্সন বানায় নেয়, তখন
মানে আপনি তাকে কিভাবে ধরবেন, কোন জায়গা থেকে ধরবেন যদি অবজেক্টিভ মোরালিটি না থাকে? আর অবজেক্টিভ মোরালিটি কখনোই পসিবল না কোনো ট্রান্সেন্ডেন্টাল বিং ছাড়া। আপনি যতই বলেন না কেন, যেরকমভাবে অ্যালেক্সান্ডার ম্যাকিন্টায়ার তার বইতে বলছে আফটার ভার্চু, যে কোনো সেকুলার আইডিওলজির মাধ্যমে আপনি কখনোই কোনো অবজেক্টিভ মোরালিটি, কোনো ফিক্সড মোরালিটি আপনি নির্ধারণ করতে পারবেন না, কারণ এই ক্ষমতা কোনো সেকুলার আইডিওলজি এবং নাই। একটা আইরনি হচ্ছে যে যারা কিনা সেকুলারিজমকে প্রমোট করে, লিবারালিজমকে প্রমোট করে, ওরা দেশ চালানোর জন্য একটা একটা কাঠামোর Set of মধ্যে আসে না, conduct রাখে না। সেট অফ প্রিন্সিপালসের উপরে দেশ চালায় না, নিয়ম কানুন বানায় না। তাহলে আমরা কি জন্য মেনে নিতে বাধ্য যে তোমার করাপ্টেড পলিটিশিয়ানসরা, ক্ষমতা লোভী এবং গ্রিডি লোকেরা যারা কিনা আমাদেরকে কন্ট্রোল করতে চায়, তারা আমাদের জন্য সবচেয়ে গুড সেট অফ মোরাল কন্ডাক্ট বাছাই করবে। মানে এটার পয়েন্ট কি হলো তাইলে? তার মানে কাহিনী হচ্ছে এই জায়গায় যে আপনি একদিকে ধর্মকে বলতেছেন না আমরা মানে রাষ্ট্রের নিয়ম কানুনের মধ্যে ধর্মকে আসতে দিব না, উই শুড বি লাইক, মানে সবাইকে হচ্ছে ইকুয়ালি চিন্তা করতে হবে, দেন তুমি আমার উপরে চাপাই দিতেছো তোমার মতো করে চিন্তা ভাবনা করা কিছু মোরাল কনসায়েন্স বা মোরাল সেট অফ কন্ডাক্ট। হ্যাঁ, তোমার মানে তুমি একটা আলাদা ধর্ম আমার উপরে চাপাই দিতেছো। সো ইন এ সেন্স মানে এটাই বলা হয় এই জন্য যে সেকুলারিজম ইটসেলফ মানে ইজ এ রিলিজিয়ন। হ্যাঁ, এবং সেই রিলিজিয়ন স্টেট ফান্ডেড রিলিজিয়ন, যে তুমি কিছু করাপ্টেড লোকজন আইসা জাস্ট হচ্ছে ক্ষমতা টিকায় রাখার জন্য এমন কিছু রুলস রেগুলেশন বানাবে এবং সবাইকে সেটা ধর্মের মতো মানতে হবে। এন্ড ইফ ইউ গো এগেইনস্ট ইট, যেভাবে গড আমাদেরকে পানিশ করে আখিরাতে, সেম ওয়েতে তারা আমাদেরকে পানিশ করে। যেমন একই কথা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে কিছু না, নিয়ম কানুন সব বাতিল করে দিয়েছে। কিন্তু ওই হচ্ছে বর্তমান, হ্যাঁ, আপনি একজন রাজনীতিবিদকে গালি দেন অথবা হচ্ছে স্টেট লিডারকে গালি দেন, 14 বছরের জেল দিয়ে দিতেছে। সো এই যে আপনি নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছেন যে ইউ আর অ্যাক্টিং লাইক গড, এন্ড দেন ইউ আর ডিনাইং গডস অটোনমি ওভার হিউম্যান বিংস। তাহলে এই হিপোক্রেসির মানে কি? সো এই প্যারাডক্স থেকে বের হওয়ার জন্য এই হিউম্যানিস্টিক ফিলোসফির বা সাবজেক্টিভ মোরালিটির যে প্যারাডক্স, এখান থেকে বের হওয়ার জন্য তারা বলে যে যেহেতু সবগুলো ইনকনসিস্টেন্সি ভুগতেছে, আর যেহেতু সত্যিকার অর্থে অবজেক্টিভ গড বলতে আসলে কিছু হয় না, তার মানে হচ্ছে সব কিছু হচ্ছে আপনার বলা যায় যে রিলেটিভ, এবং সব কিছুই হচ্ছে লিকুইড, কোনো কিছুই সব কিছু সেন্টারলেস। এবং এখানে আমি আরেকটা পার্সপেক্টিভ অ্যাড করতে চাই। ধরেন যে বর্তমান দুনিয়ার যে ফ্রেমওয়ার্ক, যে ডেমোক্রেসির মাধ্যমে পলিসি পাস হবে, এইসব আপনি চিন্তা করেন যে যারা এই ধরনের ধরেন যে সংসদে যায়, যারা নিয়মকানুন বানায়, আমরা আগেই জানি যে অধিকাংশ দুর্নীতিগ্রস্ত, অধিকাংশ করাপ্টেড। সেই জায়গায় এমনকি তাদের অধিকাংশ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিও ওই কোয়ালিটির নেই। তাহলে এই অধিকাংশ টাইপের মানুষ গিয়ে, হ্যাঁ, এমন অধিকাংশ ক্ষেত্রে তারা যে ডেমোক্রেসির কথা বলে, অধিকাংশ মানুষের মতামত নিয়ে কিন্তু নিয়মকানুন তারা বানায় না, ওরা যেটা সিস্টেম বানাইছে এগুলো এক ধরনের এলিটিস্ট। হ্যাঁ, মানে আপনি একটা 5 বছর একবার ভোট হবে, এরপরে আপনি যত নিয়মকানুন বানান মানুষটা জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, গণভোট নেওয়ার কোনো দরকার নাই। মানে তারা তাদের সিস্টেমেও কিন্তু কনসিস্টেন্ট না। তাহলে আপনি এমন সব লোকদেরকে বসাইছেন যারা হলে সবচেয়ে খারাপ লোক, ওরা 5 বছরের জন্য একবার ইলেক্টেড করে দিলেন, এরপরে সে যা ইচ্ছা তাই নিয়ম বানায় আপনার উপর চাপাই দিতেছে এবং বলতেছে এটা ডেমোক্রেসি, এবং বলতেছে আপনি একজন ফ্রিডম প্রাপ্ত সিটিজেন। কোথায় আমার মানে ওয়্যার ইজ মাই ফ্রিডম? আমাকে জিজ্ঞেস করছো যখন তুমি এই নিয়মটা, মানে ধরেন কথার কথা আজকে তারা হচ্ছে হোমোসেক্সুয়াল আইন পাস করতে চায়, ট্রান্সজেন্ডার আইন পাস করতে চায়, তারা কি এরকম বড় বড় ডিসিশন, আপনি ট্রাফিক রুলস কি চেঞ্জ করবেন না করবেন সেটার কথা না, যেগুলো হচ্ছে একদম মোরালি মানে একটা সমাজে ইফেক্ট করে, সেসব জায়গায় আপনি একটা আইন পাস করে দিচ্ছেন। তারপর হচ্ছে ধরেন যে সাতিমদের কী হবে না হবে, অথবা নবীজিকে গালি দিলে কী হবে না হবে, নাউজুবিল্লাহ, সেগুলোর আইন আপনি রাতারাতি চেঞ্জ করে ফেলতেছেন। নারী কমিশনের থেকে আপনি, হ্যাঁ, মানে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আপনি যার মতো করে নারী পুরুষের একরকম উত্তরাধিকার সম্পত্তি হবে বা এই সেই আইন হবে। সো এই যে কনসেপ্টগুলো আপনি রাতারাতি চেঞ্জ করে ফেলতেছেন, কিন্তু আপনি কয়জনকে জিজ্ঞেস করছেন? আপনার কি এই জায়গায় মোরাল রেসপন্সিবিলিটি আপনার জায়গা থেকে, ডেমোক্রেসি অ্যান্ড লিবারালিজমের জায়গা থেকে আপনার তো উচিত 100% যে প্রত্যেকটা এই ধরনের মোরাল মানে পলিসি বানানোর ক্ষেত্রে আপনার অধিকাংশ মানুষের মতামত নেওয়া। আপনি যে জায়গায় সেটাই মানতেছেন না, এবং অধিকাংশ মানুষের মতামত আপনি নিলেন সব ক্ষেত্রে। অধিকাংশ মানুষ যে মানে নর্মালি হচ্ছে 2 নাম্বার করাপ্টেড হয়, তারপর হচ্ছে স্বার্থপর হয়, হ্যাঁ, তারপর হচ্ছে তারা ইন্টেলেকচুয়ালি অত কেপেবল হয় না, হ্যাঁ, বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করতে পারে না। 500 টাকা দিলে যারা রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে দিতে পারে, এই টাইপের মানুষ থেকে আপনি মতামতও যদি নেন, তারপরও সেটা কি তারা কি মতামত দিবে আপনাকে?
যে স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন্ড একটা মানুষ, যে সৎ, সমাজে সবচেয়ে ভালো লোক হিসেবে পরিচিত, যারা সমাজ কল্যাণের কাজ করে, যারা হচ্ছে স্রষ্টাকে সবচেয়ে প্রায়োরিটি দেয়, এই টাইপের লোক, মানে ইসলামিক যে কনসেপ্টটা, এই টাইপের লোকের একটা মতামত আর দুর্নীতিগ্রস্ত তাও একজনের মতামত নাই, একটা কমিটি, সেই জায়গায় হচ্ছে আপনি যদি এক কোটি মানুষেরও যদি মতামত নেন যাদের এই কোয়ালিটিগুলো নাই, এটা কি সমান হবে? এখানে কোরআনে বলেছে যে জানে আর যে যারা জানে না তারা কি সমান? মানে এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে যে মানুষকে যে মূলা দেখানো হয়, সে মূলাগুলো যে ফ্রিডম, মোরালিটি, হ্যাঁ, আসলে এগুলো সেকুলার আইডিওলজির মধ্যে পসিবল না, এবং এগুলো সবই ইউটোপিয়ান কিছু টার্মিনোলজি যেগুলোর বাস্তবে কোনো বাস্তবতা নাই, ইমপ্লিকেশন নাই, বরং এগুলোর বেসিস যেগুলো সেগুলো আমরা না বোঝার কারণে আমরা এদের ধোকায় পড়ে যাই। আমরা ভাবতেছি যে, এবং আমাদের চিন্তা আলাপনের অন্যতম উদ্দেশ্য, আজকের পর্ব যেহেতু আমাদের শেষ, অন্যতম উদ্দেশ্য হচ্ছে অ্যাটলিস্ট আমাদের চিন্তার জায়গায় যেন আমরা স্বচ্ছ থাকতে পারি, মানে আমাকে যেন কোনো একটা মূলা ঝুলাই দিলে যেন আমি এটার পিছনে না দৌড়াই, এবং আমার ভিতরে যেন কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। আমি যদি ভুল আদর্শ গ্রহণ করি, অন্তত জেনে বুঝে, হ্যাঁ তুমি সেকুলার হইতে চাও, লিবারাল হইতে চাও, অন্তত আমি জেনে বুঝে যেন অ্যাকসেপ্ট করে এটা, আমি এটা জানি যে হ্যাঁ আমার প্রত্যেকটা চিন্তা কনসিস্টেন্ট, এবং আমি একটা চিন্তার সাথে একটা চিন্তাকে কানেক্ট করতেছি, এটা যাতে ন্যাচারালি, মানে অর্গ্যানিক হয়, ন্যাচারালি অনগোয়িং হয় আর কি, রাইট? মানে আপনি একটা মানুষ ধরেন, আপনি নিজের জায়গায় সৎ থাকতে চান, তাহলে আপনাকে কিন্তু এটা চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি কোনো ইয়াতে মানি না, অবজেক্টিভ মোরালিটিতে মানি না, তাহলে আমি ডাইরেক্ট নায়ালিস্টিক হব। হ্যাঁ, মানে আমি কেন মাঝে লিবারাল হতে যাব? হ্যাঁ, লিবারাল শাস্তে যাব কেন? বা আমি আরেকজনকে গালি দিতে যাব কেন যে তুমি এই কাজটা ভুল করছো? হ্যাঁ, যেহেতু কোনো রাইট নাই, যেহেতু রাইট রং কিছু নাই, তাহলে চুপচাপ থাকবো, এবং আমি বলবো যে ভাই গালিও দিস না, গডকেও মানিস না, সবকিছু মিনিংলেস। তুই না, সে যদি এটা মেনে নেয় যে আমি এই দুনিয়া এনজয় করতে চাই নিজের মতো করে, কর এনজয় ভাই, কর, তুই এরপরে মরে যায়, এরপরে তুই জান্নাত জাহান্নাম তুই নিজে ফেস করবি, তোমার বিষয়। হ্যাঁ, মানে সরি টু লাইক, মানে একটু আলোচনাটা একটু হাইপার হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে এই জিনিসগুলো ইনকনসিস্টেন্ট, মানে এত বেশি ইনকনসিস্টেন্ট, এগুলো আলোচনা করা দরকার। এবং মানুষের সামনে, স্পেশালি সাধারণ মানুষ, আমি এই কারণে বলছি যে আমরা যদি মোরালিটিকে খুঁজতে যাই হচ্ছে মোরাল ফিলোসফির বইতে, তাহলে কিন্তু আমরা কখনোই প্র্যাকটিক্যাল লাইফের এগুলো ইমপ্লিকেশন বুঝতে পারবো না। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে মোরালিটির ক্ষেত্রে মানুষের এত ইনকনসিস্টেন্সি, এত বেশি হচ্ছে আপনার প্যারাডক্সিক্যাল চিন্তাভাবনার উপস্থিতি এখানে পাওয়া যায়, মানে এগুলো নিয়ে একটা আলাদা সিরিজ করা যাবে আর কি। মানে আমাদের সমাজের বা হচ্ছে বর্তমান দুনিয়ার মানুষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, যে মানুষ নিজের পরিচয় সম্পর্কে ক্লিয়ার না, তার মোরাল কনসেপ্ট কী হবে সেটা, মানে আমাদের যে আলোচনা, মূল আলোচনা সেলফ অ্যান্ড গড, যে আমি আসলে ডিভাইন কনসেপ্ট হিসেবে কি বিশ্বাস করি, যেগুলো একদম ভাঙা যাবে না, প্রিন্সিপালস কী হবে, এবং আমি নিজেকে আসলে কীভাবে চিন্তা করি যে আমি এগুলোর বাইরে যেতে পারবো না। সো এই জায়গাগুলোতে মানুষ এত ইনকনসিস্টেন্ট যে আরে ভাই আমি যদি লিবারেল হই, লিবারেল ফিলোসফিতে কনসিস্টেন্ট থাকবো, কথার কথা, যদিও কনসিস্টেন্সি বলতে আমি যদি ডেমোক্রেসির কথা বলি, আমি যদি সেকুলারিজমের কথা বলি, কনসিস্টেন্সির কথা বলবো, কিন্তু লুপ হোলগুলো অ্যাকসেপ্ট করবো যে এই যে আমার কনসিস্টেন্সি নাই, অ্যাটলিস্ট আই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে আমার এই জায়গাতে কনসিস্টেন্সি নাই, কিন্তু মানুষ এই জায়গাগুলা ফলো করে না। ধরেন মুসলিম হিসেবেও, আমি যদি মুসলিমদের কথাও বলি, হ্যাঁ ইসলাম হিসেবে আমার কাছে হয়তো কিছু গ্রাউন্ডে উত্তর নাই, লেটসে আমি বলতেছি, এমন না যে আসলে এটার উত্তর নাই, অ্যাবসলিউট ট্রুথ অবশ্যই আছে আল্লাহর কাছে, কিন্তু হয়তো আমি আবিষ্কার করতে পারিনি, বাট অ্যাটলিস্ট আই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে আমার নলেজ এই ক্ষেত্রে আছে, আমি এত 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 এই অংশগুলো বুঝি, এইভাবে ফলো করি, এই ক্ষেত্রে আমার হচ্ছে গোজামিল না দেওয়া, যে না এটা দিয়ে, যেমন সব কিছু হচ্ছে সাইন্টিফিক, যেমন আমি আমাদেরও কিছু অংশ কথা সব কিছু সায়েন্স দিয়ে বিবেচনা করা, ব্যাখ্যা করা, এই ইনকনসিস্টেন্সির তো দরকার নেই। আমাদের গ্রাউন্ড তো সায়েন্স না, আমাদের গ্রাউন্ড হচ্ছে যে আপনার আকল ব্যবহার করবেন, আপনার অবজারভেশন ব্যবহার করবেন, আপনার যেই বীজ আপনার মধ্যে দেওয়া আছে ডিভাইন যেই ফিতরাত ব্যবহার করবেন। আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি, সবগুলো বিবেচনা করে মোস্ট প্রবাবল কনক্লুশনের দিকে আগাবেন। ওয়েন ইউ আর প্লিজ দ্যাট ইসলাম ইজ দ্য অনলি ট্রু, দেন আপনার তো এটা বলার কোনো দরকার নাই যে আচ্ছা ঠিক আছে সায়েন্স হলে এটা মানতেছি। হ্যাঁ, আপনি যখন মানুষকে মোটিভেট করবেন সেই ক্ষেত্রে ইসলামিক আলাদা পদ্ধতি আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন, এবং যেখানে আপনি মনে হচ্ছে যে না এখানে আমার কথা, মানে আমি উত্তর পাচ্ছি না, সেখানে নিশ্চুপ থাকা, নীরবতাটাই হচ্ছে সবচাইতে উত্তম পন্থা। সেইখানে আমার গোজামিল দেওয়ার প্রয়োজন ব্যাপারে একদম ভিতর থেকে কনভিকশন থাকে, আপনার ভিতরের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে, আপনি উপস্থাপন করুন, নো প্রবলেম। বাট যে বিষয়ে আপনি জানেন না, বুঝেন না, সেই বিষয়গুলোকে জাস্ট হচ্ছে আরেকজনকে খাওয়ানোর জন্য আপনি একটা গোজামিল দিলেন, তাহলে হচ্ছে তার কাছেও জিনিসটা ভুলভাবে উপস্থাপন হইল। এই গোজামিলটা লিবারালদের কাছ থেকে যেমন অনুচিত হওয়া, একই রকম ভাবে মুসলিমদের কাছ থেকে এটা অনুচিত। আচ্ছা, সো আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন মানে আলোচনাটাকে শেষ করতে চাই এই জায়গা থেকে যে ইসলাম
কিভাবে অবজেক্টিভ মোরালিটিটাকে প্রতিষ্ঠা করে, এবং এই অবজেক্টিভ মোরালিটির মধ্যেই যে আসলে ক্ল্যারিটি, পিস এবং কন্টেন্টমেন্ট, এই জায়গাটা দিয়ে শেষ করতে চাই। ফার্স্ট অফ অল, ইসলাম যেটা বিলিভ করে এটা হচ্ছে যে মানুষের ফিতরাতের মধ্যে একটা পার্ট হচ্ছে মোরাল কনসিয়াস। মানুষকে ভালো মন্দ এগুলোর একটা জ্ঞান, এটাকে যদি আপনি জ্ঞান না বলেন, এটাকে বলতে পারেন এক ধরনের সেন্স দিয়ে পাঠানো হয়েছে, রাইট। যে সেন্সটা মানুষের মধ্যে সবসময় অ্যাক্টিভেট থাকে আর কি। কখনো কখনো তার কারণে, তার অ্যাক্টিভিটিসের কারণে এটা একটু ব্লার হয়ে যেতে পারে, এটা ইনঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে সাময়িকভাবে, সমাজের প্রভাবে, চারপাশের প্রভাবে। এটা এমন কোনো বিষয় না, অনেকটা হচ্ছে আপনার মানে আমাদের অ্যান্ড্রয়েডে যে বিভিন্ন ডিফল্ট অ্যাপ থাকে না, সেগুলো আপনি ইচ্ছা করলে এগুলো ফোর্স স্টপ করে দিতে পারেন, রাইট, এক্স্যাক্টলি। কিন্তু এটা কিন্তু কখনো আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে সেটাকে আবার অ্যাক্টিভেট করতে পারেন, ইনাবল করতে পারেন। এক্স্যাক্টলি একই রকমভাবে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরাত দিয়ে রাখছেন, এই ফিতরাতের একটা বড় পার্ট হচ্ছে মোরাল কনসিয়াস। মোরাল কনসিয়াস। সেকেন্ড পার্ট হচ্ছে, যেহেতু মোরাল কনসিয়াসটা ইনেট, এই মোরাল কনসিয়াসটা কোনো কালচার, কোনো এডুকেশন, কোনো আইডিওলজি, কোনো সোশ্যাল কনস্ট্রাকশনের সাথে নির্ভরশীল না, বা কনস্ট্রাকশনের সাথে এটার সম্পর্ক নাই। এখানে আপনি বলতে পারেন না যে ঠিক আছে তুমি একভাবে বুঝছো, আমি একভাবে বুঝছি, না। ভালো মন্দের জ্ঞান এটা এমন কোনো বিষয় না যেটা কালচারালি বাউন্ডেড। কালচার বা টাইম বা হচ্ছে যে প্লেস, নো, এটা ইনেট একটা বিষয়, এটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয়, একটা ডিসপোজিশনাল বিষয়। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আজকে থেকে 10,000 বছর আগেও মানুষের খাবার খাইতে হইতো, পানি খাইতে হইতো, আজকে আধুনিক যুগে একই রকম ভাবে অনেকটা ইনস্টিংচুয়াল হচ্ছে মানুষের মোরাল কনসিয়াস। মাটি কাঠ কয়লা খান না, অথবা এআই দিয়ে বানানো কোনো হচ্ছে যন্ত্রপাতি খান না, রাইট? আপনাকে এখনো ওই মাটি থেকে উৎপন্ন হওয়া খাবারই খান, মানে আপনার ওই সেম জিনিস যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা হচ্ছে যে ভিটামিন, মিনারেলস, এগুলোর দরকার হয়, এটা সবসময় সেম থাকবে। সেম ওয়েতে আপনার মোরাল যে কনসিয়েন্স, এটা সবসময় জন্য ইসলাম মানে মানুষের সাইকোলজিক্যাল কিছু ফিজিক্যাল নিড আছে, তেমনিই আছে কিছু স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল নিড। সাইকোলজিক্যাল নিড তো আমরা অনেকে বুঝি না, কিন্তু ফিজিক্যাল নিড আমরা বুঝি, খাবার দাবার লাগে, কিন্তু ফিজিক্যাল নিডের পাশাপাশি সাইকোলজিক্যাল নিডগুলো হচ্ছে মোরাল কনসিয়াস থাকা, আকল, র্যাশনালিটির সঠিকভাবে ব্যবহার করা, এবং ওয়ার্শিপিং নেচার, ইয়েস, যেটা আমরা আগে আলোচনা করে আসছি। থার্ড বিষয় হচ্ছে, যেহেতু ইনেট একটা বিষয় হচ্ছে মোরাল কনসিয়াস, এবং যেহেতু এটা কালচারালি বাউন্ডেড না বা কালচারাল লিমিটেড না, টাইম এবং প্লেস এন্ড এভরিথিং, এটা আরেকটা পার্ট হচ্ছে যে এটা ভালো মন্দ এই বুঝ তার আছে, কিন্তু এটা ক্যালিব্রেট কোন দিকে হবে, ওয়াহির দিকে, রেভুলেশনের দিকে, নাকি অন্য কোনো ওই যে সোকল্ড মানে সোশ্যালি কনস্ট্রাক্টেড বা অন্য কোনো আইডিওলজির দিকে আর কি। সো এই বিষয়টাকে ক্যালিব্রেট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন সেটা হচ্ছে নবী এবং রাসূল পাঠান, রাইট? নবী এবং রাসূলদেরকে তারা কিছু মোরাল প্রেসক্রিপশন এবং কনজাংশন দিয়ে দেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে যে বোঝটা দিয়ে রাখছিলেন, এটা যখন তার ন্যাচারাল স্টেট আল্লাহ এবং রেভুলেশনের মাধ্যমে যখন আল্লাহকে পেয়ে যায়, তখন পরিপূর্ণভাবে মানুষের মোরাল কনসিয়াসটা ক্যালিব্রেটেড হয়, মোরাল কম্পাসে ক্যালিব্রেটেড হয় হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে বীজ আছে, ফিতরাত আছে, যে মোরাল কনসিয়াস, যে ভালো মন্দের একটা কনসেপ্ট, কিন্তু এটাকে পরিপূর্ণরূপে ধারণ করার নার্চার করতে, যে জায়গাগুলোতে আমাদের মেধা বুদ্ধি পৌঁছাতে পারে না, এবং যে জায়গাগুলোতে আমরা দূষিত হয়ে যাই, যেমন সমাজ, ব্যক্তিগত পাপ বা হচ্ছে কলুষতা, এই সবগুলাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা যখন একদম সোজা পথে চলতে চাইবো, তখন আমাদের দরকার হবে বিশুদ্ধ জ্ঞানটা আমরা পাই ওয়াহির মাধ্যমে, এটা পসিবল একমাত্র, এবং প্রফেটদের যে বা মেসেঞ্জারদের যে হচ্ছে প্র্যাকটিক্যাল টিচিং, এটা আমাদের নবীর ভাষায় বলা হচ্ছে সুন্নাহ। একটা হচ্ছে কোরআন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেভুলেশন, আরেকটা হচ্ছে সুন্নাহ, যে রেভুলেশনকে তিনি বাস্তব জীবনে দেখাই গেছেন কীভাবে ব্যাখ্যা, মানে কীভাবে চলতে হবে, এবং সেই রেভুলেশনের ব্যাখ্যাও কিন্তু ওয়াহির মর্যাদা সম্পন্ন আর কি। সো এই দুটো মিলে যখন মানুষের মোরাল কনসিয়াসটা, এই মোরাল কম্পাসটা যখন কানেক্ট হয় আল্লাহ তাআলার সাথে, তখন যে মানুষের এই মোরাল যে কম্পাসটা, মোরাল কনসিয়াসটা, এটা ফুলফিলমেন্টে পৌঁছে, এবং তখন যে মানুষের যেহেতু সব কিছু হায়ারার্কিক্যালি একদম মানে জায়গা মতো পৌঁছায় যায় আর কি, যেখানে থাকার দরকার সেখানেই পৌঁছায় যায়, তখন যে মানুষ একটা ওয়েল রাউন্ডেড পার্সোনালিটিতে পরিণত হয়, যেখানে আকলের যার যার নির্দিষ্ট সীমাপূর্ণ ভূমিকা আছে, সেখানে স্পিরিচুয়ালিটির ভূমিকা আছে, সেখানে বায়োলজিক্যাল নিডের ভূমিকা আছে, সেখানে মোরালিটি আলাদা করে ভূমিকা আছে, সব কিছু যার যার নির্দিষ্ট সীমায় রোল প্লে করতেছে, তখন যে মানুষ পরিপূর্ণ অর্থে সেই শান্তি, প্রোগ্রেস খুঁজে পায়, এনলাইটেনমেন্ট খুঁজে পায়। সো এনলাইটেনমেন্ট বলেন, প্রোগ্রেস বলেন,
মোরাল আপলিফটমেন্ট বলেন, এগুলোর ক্ষেত্রে ইসলামী হচ্ছে একমাত্র মানে কম্প্রিহেন্সিভ ব্যবস্থা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইসলামের খুব বড় সৌন্দর্য, সেটা হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই অনেক আগেকার নিয়ম আমরা কেন মানব। এই ক্ষেত্রে তাদের একটা বড় মানে বলা যায় যে আপনার প্রতিবন্ধকতা হচ্ছে, তারা বলে যে আগেকার সিস্টেম ভিন্ন, এখনকার সিস্টেম আলাদা। এই ক্ষেত্রে আমাদের আলেমরা বলেন যে ইসলামের কিছু কিছু বিষয় হচ্ছে সাওয়াবিত, যেগুলোকে আপনি কখনোই কন্ট্রাডিক্ট করতে পারবেন না, যেগুলো কখনোই ভায়োলেট করা পসিবল না, ইনভায়োলেবল মানে ভ্যালুয়েবল, যেগুলো হচ্ছে অপরিবর্তনযোগ্য। নামাজ পড়তে হবে, তাওহিদে মানতে হবে, রাসূলে মানতে হবে, নবীদেরকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে। আকিদা এবং হচ্ছে ফিক, আকিদা এবং শরীয়ত। আকিদা মানে বিশ্বাস, এবং হচ্ছে বাস্তব জগতে কিছু মোরাল প্রেসক্রিপশন আছে যেগুলো সকল যুগের জন্য মাননীয়, এগুলো মানতেই হবে, এগুলোকে বলা হয় সাওয়াবিত। এবং আর কিছু হচ্ছে মুতাগায়্যিরাত। মুতাগায়্যিরাতের মধ্যে আপনি সেই প্রিন্সিপাল অনুযায়ী সময়, কাল, পাত্র এগুলো ভেদে আপনি ভ্যারিয়েশন করতে পারেন, কিন্তু এই ভ্যারিয়েশন কখনোই কী হবে না, কোনো পলিটিশিয়ান আন্ডারে কোনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল হবে না। অনেকগুলো মানুষ বলতেছে দেখে আপনি সেই প্রিন্সিপালকে ভায়োলেট করতে পারবেন না, এগুলো কখনোই ফ্যাক্টর না। নো, এই ফ্যাক্টরগুলো হচ্ছে মানুষের ডায়ার নিড, মানুষের কালচারাল যে ভ্যারিয়েশনের কারণে যে সমস্যা মানে যে প্রতিবন্ধকতাগুলোকে মানুষ ফেস করে, বা যেটা চেঞ্জ করাটা একদমই বাধ্যতামূলক, সেই সকল ক্ষেত্রে ইসলাম সুযোগ দিয়ে রাখছে যে আপনি পসিবল হলে, যদি মানে প্রয়োজন হয়, এই পসিবিলিটি চলে আসে, তাহলে আমি আপনি চেঞ্জ করতে পারবো না, আলেমরা চেঞ্জ করতে পারবে। তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কিন্তু এই সুযোগটা ইসলামে রাখা হয়েছে, এই সুযোগ রাখা হয়েছে যাতে প্রয়োজনের সময়। একটা মৌলিক পয়েন্ট বোঝার বিষয় আছে যে এই যে এই সুযোগটা রাখা হয়েছে, এটার পেছনে আপনি যখন চিন্তা করবেন যে এটা রাখছেন কে, আল্লাহ স্বয়ং, মানে যিনি বিলিয়ন বিলিয়ন বছর ধরে পুরো পৃথিবী মহাজগতিক যত কার্যকলাপ সেগুলো নিয়ন্ত্রণ করে আসছে। এবং এখনকার মানুষজন বা আজকে থেকে 2000 বছর পরের মানুষজন যদি দুনিয়া টিকে থাকে, কিভাবে কোন ফাংশনে দুনিয়ার বাস্তবতা কীরকম হইলে কোন নিয়মটাকে কেমনে মানতে হবে, যে জায়গাগুলোতে সুযোগ আছে একটু এদিক সেদিক যাওয়ার, সেগুলো উনি সেট করছেন। তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এমন একজন সেট করছেন যিনি এই পুরা মহাবিশ্বটা বিলিয়ন বছর আগে কেমনে চালাইলে বিলিয়ন বছর পরে, কয়েক বিলিয়ন বছর পরে ঠিক ফাংশনটা ঠিকভাবে থাকবে সেটা বুঝেন। আর তোমার আমার মতো একটা ক্রিচারের ক্ষেত্রে বুঝবেন না এটা পসিবল। তো এটা কিভাবে হয়? এটা তো একটা কন্ট্রাডিক্টরি থট। সো আমাদেরকে আগে মৌলিক জায়গায় অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে যে না, আমার স্রষ্টা পারফেক্ট, মানে ডাইমেনশন বুঝেন, আমাদের চাহিদা বুঝেন, আমাদের প্রয়োজন, বিভিন্ন বাধ্যবাধকতা বুঝেন, ওই হিসাবেই তিনি নিয়ম দিয়েছেন, তিনি নিজের সকল বাধ্যবাধকতার ঊর্ধ্বে। সো সেই জায়গা থেকে যদি উনি কিছু প্রিন্সিপাল সেট করে দেন, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যদি এই প্রিন্সিপালগুলো বুঝতে না পারি বা কানেক্ট করতে না পারি, ইটস আওয়ার ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, বা হচ্ছে আমাদের জ্ঞানের দোষ বা হচ্ছে সীমাবদ্ধতা। ইটস নট হিজ মানে প্রবলেম বা তার কোনো ফল্ট না। সো আমাদের উচিত হবে এই গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, যেন আমরা এই নিয়মগুলোর মধ্যে আসলে কি হিকমা লুকায়িত আছে বা এই চেঞ্জগুলোকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করব সেগুলো খুঁজে বের করা। এবং দ্যাটস পার্ট অফ হিউম্যান মানে সিভিলাইজেশনের কাজ। আপনি যেন তেন একজন হচ্ছে মানে আমি আপনি পারবো না, এই কারণে বলছি আমি আপনি ইচ্ছা করলে পারবো না। কিন্তু ইসলামের প্রিন্সিপাল হচ্ছে এমন, যেহেতু ইসলাম খালিদ মানে কিয়ামত পর্যন্ত হচ্ছে সবার জন্য মাননীয় দিন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন, যেহেতু এখানে অনেক কালচারের মানুষ আসবে, অনেক ব্যাকগ্রাউন্ডের মানুষ আসবে, যাতে প্রবলেম ক্রিয়েট না হয়, যাতে সবাই মোটামুটিভাবে, যেমন এটা জাস্ট ছোট একটা এক্সাম্পল যে আপনাকে নামাজ পড়তে হবে, এটা সবার জন্য সেম, রাইট? রোজা রাখতে হবে সবার জন্য সেম, কিন্তু আপনি কিভাবে পোশাক পরবেন এটা কিন্তু কোনো মানে আপনাকে ফরজ করে দেওয়া হয় না যে এই পোশাকটি পরতে হবে, এটা সাওয়াবিতের মধ্যে না, রাইট? কিন্তু পোশাক পরতে হবে, এটা সাওয়াবিত, পোশাক পরতে হবে যে এতটুকু থেকে এতটুকু, মানে বেসিক যে প্রিন্সিপাল দেওয়া থাকে। হ্যাঁ, সো ইসলামের এই জায়গাটা যখন আপনি ধরতে পারবেন, একটা সাধারণ মানুষ যখন এভাবে চিন্তা করবে যে না, কিছু জিনিস আছে ইউ ক্যান নেভার চেঞ্জ, বাট কিছু জিনিস এমন থাকবে যে হ্যাঁ, একজন হচ্ছে নর্ডিক অঞ্চলে থাকে, তার প্রয়োজন অনুযায়ী পোশাক একরকম হইতে পারে, আবার একজন হচ্ছে মরুভূমির মানে তপ্ত বালুর মানে যে গরম সেই এরিয়ায় থাকে, তার পোশাক একরকম হইতে পারে। আবার আমাদের মতো মানে নাতিশীতোষ্ণ আবার গরমের দিকে ঝুঁকতেছে এমন অঞ্চলে মানুষের জন্য অন্য ধরনের পোশাকের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু পোশাক পরতে হবে এটা স্বাভাবিক। হ্যাঁ, আপনার হচ্ছে নাভি থেকে পুরুষের জন্য যে আরেকটা হচ্ছে কোন ধরনের পোশাক হবে, স্পেসিফিসিটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেয় নাই, এটা আল্লাহ তাআলা উন্মুক্ত রাখছেন।
যাতে মানুষ নিজ নিজ পরিস্থিতি মোতাবেক আল্লাহর দিনকে মানতে পারে। রাইট, মানে কিছু জিনিস আল্লাহর আপনাকে বুঝতে হবে যে এই যে জিনিসগুলো prescription, রিজিড অ্যাবসলিউট, কিছু জিনিস হচ্ছে ফ্লেক্সিবল, Yes. যেগুলো আল্লাহ জানেন যে এগুলো ফ্লেক্সিবল রাখা উচিত। সো আপনাকে আল্লাহর উপরে ভরসা করেই এই আত্মসমর্পণ করতে হবে। এবং এবং ইসলামের এটাই মূল হচ্ছে কনসেপ্ট সবচেয়ে বড় হচ্ছে বিষয়। আত্মসমর্পণ। সো আমরা অনেকে বিশ্বাস করি, মনে করে যে ইসলাম মানে হচ্ছে শান্তি, যেটা আমরা ছোটবেলায় ইসলাম পড়ে এটা আসছি। ভুল ইসলাম শিক্ষা। মানে হচ্ছে বেসিক্যালি ইসলাম বা আত্মসমর্পণ। মানে আপনি এই জায়গা থেকে চিন্তা করতেছেন যে আই এম নট গড, ইয়েস, আই হ্যাভ সামওয়ান হু নোজ বেটার দেন মি Yeah. অ্যাবাউট মি, তাহলে তার কাছে যদি আত্মসমর্পণ করি, এটাই যদিও better আমার না? ব্রেনে খাটতেছে না বর্তমানে, যদিও আমি ঠিক মতো হয়তো কানেক্ট করতে পারতেছি না, বাট দিস ইজ দ্য বেস্ট চয়েস অফ লাইফ। এটা মানুষের কমন সেন্সের একটা বিষয়, কমন সেন্সিক্যাল বিষয় এই ক্ষেত্রে, যে যখন কোনো বিজ্ঞানী আপনার সামনে জটিল মহাবিশ্বের পিকচার তুলে ধরে, তখন কিন্তু আপনি তর্ক প্রশ্ন করেন না, করেন কিন্তু না। আপনি ডাক্তার তর্ক যখন করেন না। আপনি কোনো প্রেসক্রিপশন দেখান, তর্ক করেন এটা দিলেন না কেন, ওটা না দিয়ে। রাইট, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল বিষয় হচ্ছে আমার আপনার কনভিকশন আছে বিজ্ঞানী আর ডাক্তারের ক্ষেত্রে, কিন্তু আমার আপনার কোনোভাবে কনভিকশন ছুটে গেছে আল্লাহ তাআলার ব্যাপারে, যার কারণে আমাদের সকল সমস্যা শুরু হচ্ছে। সো এই কারণে সেলফ অ্যান্ড গডের নিয়ে আমাদের আলোচনা। এবং এই আলোচনাটা আমি শেষ করতে চাই, এই আমার যে একটা মানে চিন্তা বা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে মানুষের দুনিয়াতে যত সমস্যা তার মৌলিক কারণ দুটো, এক হচ্ছে মানুষ নিজেকে চেনে না, দুই হচ্ছে মানুষ আল্লাহকে চেনে না। সো আমরা এই পুরো সিরিজটাতে চেষ্টা করেছি বিভিন্ন ফ্যাকাল্টির জায়গা থেকে, বিভিন্ন হচ্ছে মানুষের যে বিভিন্ন রকমের ধ্যান ধারণা, অতীত থেকে বর্তমান থেকে আধুনিক বিশ্ব পর্যন্ত, এসব কিছুর যে আলোচনা, তার মৌলিক জায়গা ছিল এটাই, যেন মানুষ যেন নিজেকে চিনতে পারে এবং মানুষ যেন স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে। এই ক্ষেত্রে মানুষের মধ্যে চিন্তার স্বচ্ছতা আসে, শুধু যেন মানে একটা খুবই স্ক্যাটার্ড পিক্সেল নিয়ে সে আসলে পুরো লাইফটা না মানে কাটিয়ে দেয়। এবং জাস্ট আমি শেষের দিকে আমার দিক থেকে কনক্লুড করতে চাই হবে যে বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু কমন সেন্সে আটার কথা, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লাইফ নিয়ে খুব একটা সিরিয়াস না। এই সিরিয়াসনেসটা আসা কিন্তু সবচেয়ে বড় শর্ত। আমরা লাইফের ক্ষেত্রে সিরিয়াস, মানে আমার লাইফটা কি আমি জাস্ট হচ্ছে র্যান্ডমলি কোনো রকম কাটাই দিলাম এন্টারটেইনমেন্ট অথবা সার্ভাইভালের মধ্যে, নাকি আমি জীবনটাকে সচেতন জায়গা থেকে আমি কেন এখানে, এই প্রশ্নগুলো মানে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে, নিজের সাথে ডিল করে, চিন্তা করে, পড়াশোনা করে, কানেক্ট করে, তারপর হচ্ছে এই উত্তরগুলো। এবং এগুলো জাস্ট বড় বড় প্রশ্ন না, এগুলো কোনো হাইপোথেটিক্যাল বিষয়। এবং আমরা শুরুর পর্বে কিন্তু আলোচনা করেছিলাম যে এটা শুধু আখিরাতের জন্য না, শুধু আখিরাতের জন্য না, আপনার দুনিয়ার জন্য, আপনার দুনিয়ার স্বার্থেই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দরকার। শুধু আপনি ওই মনে করবেন না যে ইউরোপ আমেরিকা বা হচ্ছে পশ্চিমারা তো হচ্ছে এই জ্ঞান বিজ্ঞান, তারপরে টাকা পয়সা, বৈশ্বিক উন্নতিতে এগিয়ে যাচ্ছে, এটাই মনে হয় লাইফ। কিন্তু আপনি তাদের ওভারঅল যেই হ্যাপিনেস অফ লাইফ বা হচ্ছে কন্টেন্টমেন্ট অফ লাইফ বা পিসফুল লাইফ, সেদিকে তাকান আপনি। তাদের কনসিস্টেন্ট বিহেভিয়ার আছে কিনা সেদিকে তাকান আপনি। তারা যেই জিনিসগুলোকে দাবি করে সেগুলোর সত্যতার দিকে তাকান আপনি। সেই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করে শুধুমাত্র দেখেন যে না তার টাকা অনেক, নেম অনেক, ফেম অনেক, এবং সেটাকে অ্যাচিভ করার জন্য আগান, তখন দেখবেন যে আপনি সামহাও যদি ওটা অ্যাচিভও করতে পারবেন, কিন্তু ভেতরের যে সত্তাটা এটা আপনাকে ভিতরে কুরে কুরে খাবে, এবং আপনি হয়তো এটা নিয়ে আইদার সুইসাইড করবেন বা একটা খুবই হচ্ছে ডিপ্রেস, কারণ আপনি নিজেকে চেনেন না, স্রষ্টাকে চেনেন না। এই লাইফের মূল্য কি? লাইফ লিড করা, হ্যাঁ, এই লাইফের মূল্য কি, যেখানে আপনার হচ্ছে ভেতরটাই হচ্ছে অশান্ত। সো এইখান থেকে বেরিয়ে আসার মূল বিষয় হচ্ছে সিরিয়াস হওয়া, চিন্তায় শুদ্ধ হওয়া, প্রশ্ন করতে শেখা, আশেপাশে সঠিক প্রশ্ন, শুধু প্রশ্ন না। অনেকে মনে করে যে প্রশ্ন করাই মানে হচ্ছে যে সবকিছু, সঠিক প্রশ্ন করতে শেখা। যেমন একজন বিখ্যাত একটা উক্তি আছে যে সবচেয়ে বড় মানে উত্তর খুঁজে পাওয়ার সবচেয়ে বড় শর্ত হচ্ছে সঠিক প্রশ্ন আগে খুঁজে বের করতে শেখা, সঠিক প্রশ্ন করতে শেখা। সো আমরা এই প্ল্যাটফর্ম চেষ্টা করছি সিরিয়াসনেস আনানোর জন্য নিজের মধ্যে এবং আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে এটা ইনস্টিল করা। তো বিষয় হচ্ছে ওই যে দুইটা বিষয়, সেলফ অ্যান্ড গড, এই বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যেটা একটা সিরিয়াস বিষয়, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে, এটা একটা এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন, এবং এটা আমাদের আখিরাত তো বটেই, দুনিয়ার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে কিছু সঠিক প্রশ্ন করা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেগুলো বললাম আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। এবং ভুল ত্রুটি থাকলে সেগুলো মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। এবং যদি কোনো ভালো কিছু থেকে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি আমাদের অশেষ শুকরিয়া। আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না। আমরা পরবর্তী কাজগুলো আপনাদের অনুপ্রেরণা নিয়ে ইনশাল্লাহ এগিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।